এই জন্মকুণ্ডলী কি একজন মানুষের পুরো জীবন নির্ধারণ করে দিতে পারে? যার সাড়ে সাথে চলছে তার খুব নিকটাত্মীয় কেউ একজন মারা যায়। অনেকের মুখে শুনি যে তার রাশি নাকি হালকা, সেজন্য ভূত প্রেত তার উপর ভর করার সম্ভাবনাটা নাকি বেশি। ঈশান হচ্ছে শিবের নাম। হুম ঈশানে আছে কৈলাস পাহাড়, যেখানে শিবের বাসস্থান। তার সাথে তার কুণ্ডলিটা ম্যাচ করে দেখা গেল যে না, এদের বিয়েটা ভালো হবে না। হুম বিয়ের আগে ব্যবসা দারুণ চলছিল, চাকরিতে ফটাফট প্রমোশন হচ্ছিল, হুম। বিয়ে করতে সবকিছু ডাউন হয়ে গেল। মানে রাতারাতি বিখ্যাত হওয়ার যে হ্যাঁ, ব্যাপারটা। রাতারাতি বিখ্যাত হওয়ার যে ব্যাপারটা, সেটা রাহু করে। মূল্যাঙ্ক আর ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হচ্ছে গিয়ে আপনার যেটা জন্ম তারিখ হতে পারে। হুম। এক্সাম্পল হচ্ছে MS ধোনি, হুম। করণ জোহর, সেফ আলী খান। অনেকেই বলেন যে হনুমান চালিসা পাঠ করলে নাকি কালসর্পদোষ কেটে যায়। নামের বানান পরিবর্তন করলে কি সত্যি ইতিবাচক পরিবর্তন আসে জীবনে? হ্যাঁ, অবশ্যই আসে। ঈশ্বর কি ভাগ্য পরিবর্তন করতে পারেন, নাকি সবকিছু আগে থেকেই নির্ধারণ করা থাকে? তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে, নাকি আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে? জ্যোতিষশাস্ত্র, রাশিফল, ভাগ্য আর জীবনের নানান রহস্য নিয়ে কথা বলার জন্য আজকের অডিয়ন আলাপনের এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত জ্যোতিষী, অ্যাস্ট্রো ডক্টর ঋতশ্রী। আমাদের এই অডিয়ন আলাপনের প্ল্যাটফর্মে প্রথমেই আপনাকে স্বাগত এবং নমস্কার। নমস্কার। এই যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র, এর প্রতি আপনার আগ্রহটা কিভাবে জন্মালো? ওয়েল, ইউ ক্যান সে ডেস্টিনি। কারণ আমার পরিবারে কেউই কখনোই এই লাইনের সাথে কখনোই যুক্ত ছিলেন না। তো সবাই মূলত যে প্রথাগত শিক্ষা, হুম সেইটাই সকলে করেছে। এবং সবাই চাকরি হুম মেনলি চাকরি। পরবর্তীকালে যখন তারা অনেক বেশি হয়ে গেছে, তাদের মনে হচ্ছে অনেক জব করা হয়ে গেছে, হুম তারপরে হয়তো তারা কোনো বিজনেস শুরু করেছেন, হুম কিন্তু সেটাও হয়তো এডুকেশনাল লাইনেই। হুম তো আমারও প্রথাগত শিক্ষা যা কিছু, আমি একজন বিজ্ঞানের ছাত্রী। আমি বায়োটেকনোলজি নিয়ে পড়াশুনো করেছি হুম এবং বায়োটেকনোলজিতে পিএইচডিও করেছি। তো তারপর যখন পিএইচডির পর আমি অপেক্ষা করছিলাম আমার রেজাল্টের জন্যে, তার কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়। তো অ্যাস্ট্রোলজির প্রতি আমি জানি না কেন ছোট থেকে আমার একটু একটু করে আগ্রহ ছিল, বিশেষ করে যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির প্রতি, তখন আমি বেশি আগ্রহী ছিলাম। তো তারপর হঠাৎ করে জীবনে একটা মোড় ঘুরে যায় এবং সেইখানে হঠাৎ করে একটা কোনো সংযোগ এসে যায়, যেখানে আমি আমার গুরুজি শ্রী অ্যাস্ট্রো অরুণ পণ্ডিতজি, উনি আমার গুরুদেব। আমি ওনার কাছ থেকে শিক্ষা নিই। হুম। আমি ওনার কাছ থেকে অনলাইনে কোর্স কিনি এবং সেগুলো পড়াশুনো করি ওনার কাছেই। তো তারপরে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আই ওয়াজ বর্ন টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, নাথিং এলস। তো এটাই হচ্ছে ডেস্টিনি। আপনার কি মনে হয় যে এই জ্যোতিষ বিজ্ঞানটা আসলে কি? মানে জ্যোতিষ যে চর্চা, হুম, হুম। এটা আসলে কি? এটা কি বিজ্ঞান, নাকি বিশ্বাস, নাকি প্রাচীন কোনো জ্ঞান ব্যবস্থা? ওয়েল, যতটা আমি পড়াশুনো করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি আসলে অকাল্ট সায়েন্সের একটা পার্ট। ঠিক আছে? এবার অকাল্ট সায়েন্স কিন্তু অনেক ধরনের তার মধ্যে পার্ট আছে। যেমন ধরুন, আপনি এমনি সাধারণ যদি বিজ্ঞানও দেখেন, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সমস্ত হুম আলাদা, আলাদা পার্ট থাকে। সেরকম হুম অকাল্ট সায়েন্সের মধ্যেও কিছু থাকে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির মধ্যেও আবার কিছু ধরুন আলাদা, আলাদা থাকে পরাশরী বা কেপি বা বেদিক। ঠিক আছে? সেই রকম অ্যাস্ট্রোলজি আলাদা হয়, নিউমেরোলজি আলাদা হয়, বাস্তু আলাদা হয়, বা ধরুন যেটা তন্ত্র মন্ত্র যেটা হুম হয়ে হুম। থাকে সেটাও সম্পূর্ণ আলাদা। এগুলো সব হচ্ছে অকাল্ট সায়েন্সের মধ্যে আসছে। আচ্ছা। এবার আমাদের প্রাচীন যে ঋগ্বেদ, হুম। ঠিক আছে? সেই ঋগ্বেদে কিন্তু অ্যাস্ট্রোলজির যেটা উল্লেখ আছে, আচ্ছা। সেটাই হচ্ছে গিয়ে যেটা বেদিক অ্যাস্ট্রোলজি। আমি মেনলি বেদিক অ্যাস্ট্রোলজি নিয়েই চর্চা করে থাকি। হুম তো সেই বেদিক অ্যাস্ট্রোলজি ওই ঋগ্বেদ থেকেই শুরু হয়েছিল। হুম তো ঋগ্বেদে যেরকম উল্লেখ আছে যে প্রাচীনকালে মুনি ঋষিরা হুম গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সেই হুম সময় তারা দীর্ঘদিন ধরে গবেষণা করে একটা চার্ট মতো বানান, যে ১২টা ভাগে ভাগ করেন মেনলি। সেই ১২টা হচ্ছে রাশি। ঠিক আছে? পরবর্তীকালে মুনি পরাশর ঋষি, তিনি হচ্ছে গিয়ে এই ব্যাপারটাকে আরো ডিপলি অ্যানালাইজ করেন এবং গবেষণা করেন। হুম এবং জ্যোতিষশাস্ত্র গবেষণা ছাড়া কিন্তু নয়। বিজ্ঞানও সেম, গবেষণা ছাড়া কিন্তু হয় না। হুম তো সেই রকমই জ্যোতিষও
অনেকটা কিছুটা বিজ্ঞান এবং অনেকটা গবেষণা। আচ্ছা। এই পুরোটার একটা মিক্সচার। হুম। ঠিক আছে? এটা হলো তো যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হুম। এটা বিজ্ঞান নাকি? আর বিজ্ঞান মানে তো আমরা জানি গবেষণাই হ্যাঁ, সেটাই। বলতে গেলে। গবেষণা ছাড়া তো সম্ভব নয়। সম্ভব নয়, হ্যাঁ। সেটাই। এরপর আসছি আপনি বললেন যে বিশ্বাস, বিশ্বাস, হ্যাঁ। বিশ্বাস। এবার দেখুন বিশ্বাস ব্যাপারটা মানুষ টু মানুষ ভ্যারি করে, ভ্যারি তাই করে, না? হ্যাঁ। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, হুম, কজন মানুষ চাক্ষুষ দাবি করতে পারেন যে তিনি ঈশ্বর দেখেছেন, হুম, তাই না? কিন্তু মনের মধ্যে তো বিশ্বাসটা আছে এবং হুম, সেই বিশ্বাসেই দুনিয়া চলছে, সবই হুম, চলছে। আর জ্ঞান ব্যবস্থা, এই জ্ঞান ব্যবস্থার কথা যদি বলেন, তাহলে তো ধরুন আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন, সেটাও হুম, তো আমাদের যে অতীত ইতিহাস সেইখান থেকে আমরা হুম, জানতে পেরেছি। হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটা নিয়ে যতটা পরবর্তীকালে চর্চা হয়েছে বা হুম, পরবর্তীকালে যতটা ধরুন আমরা সেটা নিয়ে ভেবেছি বা লেখালেখি করেছি, হুম, হয়তো জ্যোতিষশাস্ত্র নিয়ে ততটা করা হয়নি। হুম, সেই জন্যই হয়তো এটা একটু ব্যাকফুটেড হয়ে গেছে বা অনেকে মনে করেন যে হয়তো এটা আ একটা মানুষের কুসংস্কার হতে পারে, হুম, বিশ্বাস হতে পারে, হুম, হয়তো এটা সত্যি নাও হতে পারে। হুম, কারণ সবকিছু হয়তো যুক্তি দিয়ে বিচার করা যায় না। হুম, কিন্তু আপনি যদি বলেন যে প্রমাণ আছে কিনা, হুম। সেইটা কিন্তু জ্যোতিষশাস্ত্র প্রত্যেকদিন প্রমাণ করেই দেখিয়ে দেয় যে হ্যাঁ, সত্যি এটা আছে। এটা কোনো বুজরুকি নয়। এটা সত্যিই আছে। একজন জ্যোতিষী কি সত্যিই কারো ভবিষ্যৎ দেখে দিতে পারে? নাকি সে শুধু সম্ভাবনার কথাই বলে? ডিপেন্ড করছে যে সেই জ্যোতিষী কতটা এক্সপেরিয়েন্সড, হুম, ঠিক আছে? তার উপরে। চার্ট দেখতে, দেখতে একজন জ্যোতিষী, এক্সপেরিয়েন্স জ্যোতিষী, তিনি ৫ থেকে ১০ সেকেন্ড হয়তো সময় নেবেন একজনের চার্ট দেখে বলে দেবেন সে যে ব্যক্তির জীবনে কি সমস্যা হুম, বর্তমানে আছে, অতীতে ছিল বা ভবিষ্যতে আসতে চলেছে। ওকে? এবারে দেখুন জ্যোতিষীরাও মানুষ। হুম, ঠিক আছে? তাদেরকে কিছু, কিছু ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক হতেই হয়। লেটস সাপোজ হয়তো আপনি কারো চার্টে দেখলেন, যেমন খুব একটা সাধারণ উদাহরণ দিচ্ছি যে শনির ৭.৫, ৭.৫ একটা ৭.৫ বছরের একটা টেনিওর হয়। হুম, তো সেই ৭.৫ এর মধ্যে যার ৭.৫ চলছে তার খুব নিকটাত্মীয় কেউ একজন মারা যায়। ওকে? এটা 90% ক্ষেত্রে দেখা যায়। যদি খুব নিকটাত্মীয় কেউ মারা না যান, তাহলে তার খুব কাছের বন্ধু বা প্রিয় কাউকে সে হারায়। ওকে? এবার এই ক্ষেত্রে তখন কি হয় যে মানুষকে হয়তো অ্যালার্ট করে দেওয়া হয়। জ্যোতিষীরা করে দেন। যে দেখুন এরকম একটা আছে। হুম, বিশেষ করে ধরুন তার বাড়িতে হয়তো কেউ অসুস্থ আছেন। হুম, সেই যদি ৭.৫ টা না আসতো তাহলে সেই ব্যক্তি হয়তো আরো কিছুদিন বেঁচে যেতে পারতেন। হুম, হয়তো। হুম, কিন্তু যখন ৭.৫ আসে তখন সেটা কিন্তু আর টলানো যায় না। ওটা তখন একজনকে শনি নিয়েই যায়। হুম, এবারে লেটস সাপোজ কারো হয়তো বাবা খুব অসুস্থ। ঠিক আছে? এবার জ্যোতিষী চার্ট দেখে বুঝতে পারছেন যে এনার বাবার হয়তো আয়ু আর বেশিদিন নেই। হুম, কিন্তু তাকে যদি মুখের উপর বলে দেওয়া হয় হুম, যে আপনার বাবা তো আর বাঁচবেন না, সেই মানুষটার কিরকম লাগবে বলুন, হুম, হুম, তাই না? তো তাকে হয়তো অন্যভাবে বলা হয় যে আপনি বাবার খেয়াল রাখবেন, আপনি সাবধানে থাকবেন, বাবার সব ইচ্ছে পূরণ করুন, বাবার সব কথা মান্য করুন, বাবাকে খুশি করে চলার চেষ্টা করুন। হুম, এই ধরনের কথাবার্তাগুলো বলে হয়তো তিনি একটা দিক নির্দেশ করেন যে হুম। বা বি প্রিপেয়ার্ড। মানে একটা সম্ভাবনা দেখান যে এরকম কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা সম্ভাবনা আছে, তাই আছে। তো? হ্যাঁ, এইটা হয়। হুম, আবার অন্যদিকে ধরুন হয়তো দেখা গেল যে তার খুব ভালো কোনো যোগ আসতে চলেছে। হুম, সেক্ষেত্রে তখন জ্যোতিষী তাকে ডিরেক্ট বলে দেয় যে হুম, হ্যাঁ, আগামী ১ মাসের মধ্যে কি ২ মাসের মধ্যে বিরাট হুম, কোনো পরিবর্তন আসতে চলেছে। আপনি হুম, চাকরিতে প্রমোশন পাবেন বা নতুন ব্যবসা শুরু করলে খুব লাভ পাবেন বা হুম, আপনি হয়তো কাউকে পছন্দ করেন, তাকে প্রপোজ করতে চান তাহলে হুম, করে দিন। আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। হুম, এই হুম, ধরনের কথাগুলো। কিন্তু যেটা আপনার প্রশ্ন যে জ্যোতিষী ভবিষ্যৎ দেখতে পান কিনা? হুম, হুম, অবশ্যই দেখতে পান। এবার হুম, ডিপেন্ড করছে জ্যোতিষী সেটা বলবেন কিনা। হুম। আচ্ছা, এই যে চার্ট দেখার কথা আপনি বলছেন, হ্যাঁ, হ্যাঁ। চার্ট বলতে জন্মকুণ্ডলী, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। এই জন্মকুণ্ডলী কি দেখতেই হবে? না দেখেও কি বলা সম্ভব যে কার কোন গ্রহটা খারাপ আর কোন গ্রহটা ভালো? হ্যাঁ, এটা বলা যেতে পারে। আ অনেকগুলো উদাহরণ দিতে পারি আমি। হুম, যেমন ধরুন, একজন মানুষ হয়তো কথা বলতে গেলে একটু তুতলে যাচ্ছে। হুম, কনফিডেন্স এর অভাব হচ্ছে। যেটা সে ভাবছে সেটা সে এক্সপ্রেস করতে পারছে না নিজেকে। হুম, ঠিক আছে? খুব নেশা করে হুম, যেকোনো জিনিসের। হুম, স্মোকিং হোক, অ্যালকোহল হোক বা কেউ হুম, দেখবেন হয়তো ঘন্টার পর ঘন্টা রিল দেখে যাচ্ছে, হুম, হুম। মোবাইল দেখে যাচ্ছে। ঠিক আছে? তার দেখবেন রাহু খারাপ বা আচ্ছা। প্রচন্ড কিছু ভাবতে থাকে। মানে তার কার্যকলাপ দেখে ধারণা করা যায় হ্যাঁ, যে কোন হ্যাঁ, গ্রহটা তার হ্যাঁ, কিরকম চলছে। এরকম চলছে, হ্যাঁ। আচ্ছা। বা ধরুন আকাশ কুসুম সারাদিন ভেবে যাচ্ছে। হ্যাঁ, কাজের বেলায় অষ্টরম্ভা। হ্যাঁ। কিছুই করতে পারছে হুম, না। হুম, হুম। ম্যানিফেস্ট করে কিন্তু কাজটাকে এক্সিকিউট করতে পারছে না। আচ্ছা, হুম, রাহু খারাপ। ঠিক আছে? আচ্ছা। বা কারো ধরুন বাড়িতে যেকোনো সময় দেখবেন বাথরুমে হোক, রান্নাঘরে হোক ট্যাপে লিকেজ হয়েই যাচ্ছে।
টপ হুম, টপ 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 করে জল পড়েই হুম, যাচ্ছে, যতই চেঞ্জ করুক না কেন ওরকম হতেই থাকে, 2 মাস হুম, ছাড়া আবার ট্যাপ খারাপ। হুম, হুম, ঠিক আছে? তারও রাহু খারাপ বা চন্দ্রতে কিছু সমস্যা রয়েছে। ঠিক আছে? কনফিডেন্সের অভাব বা বাবার সাথে সম্পর্ক খারাপ, হুম, সূর্য খারাপ, ভীষণ ইমোশনাল। ঠিক আছে? আ একটু কিছুতেই কেঁদে ফেলে এইরকম টাইপের হয়, হুম, বা হচ্ছে তার শরীরে জলের খুব সমস্যা হয়, দেখা যায় যে খুব ডিহাইড্রেশন এ ভোগে, হুম, বা মায়ের কোনো কষ্ট, মায়ের সাথে সম্পর্ক খারাপ মানে চন্দ্র খারাপ। হুম, ওকে? আচ্ছা, দাদা বা দিদির সাথে, বড় দাদা বা দিদির সাথে সম্পর্ক খারাপ, ঝগড়া, বিবাদ, বন্ধু একদমই নাই। একদম ফাঁকা। হুম, ঠিক মানে আছে? বা নিঃসঙ্গ প্রায়। নিঃসঙ্গ টাইপের, বা বন্ধু হলেও বন্ধুরা শুধু যখন পার্টি হবে তখন চলে আসবে। "এই ভাই পার্টি হচ্ছে আসবি?" "হ্যাঁ, হুম, চলে এলাম।" আর যখন দরকার, "ভাই আমার ৳২,০০০ খুব দরকার, হুম, একটু হুম, ধার দিবি?" "না তো ভাই, আমি তো সেলারিটাও এখনো পাইনি, হুম, পেলে হুম, তারপরে দিচ্ছি।" মঙ্গল খারাপ। আচ্ছা, ঠিক আছে? আর মঙ্গল স্ট্রং মানে আপনি দেখবেন যার বন্ধু ভাগ্য ভীষণ ভালো। একটা আচ্ছা, ফোন করবে কোনো বিপদে, আরো ১০ টা লোক নিয়ে চলে আসবে হুম। বাঁচাতে। তার মঙ্গল ভীষণ স্ট্রং। এই যে বলছেন বিভিন্ন উদাহরণ দিলেন খারাপের। এই গ্রহগুলো কি ভালো করা সম্ভব? অবশ্যই সম্ভব। রোজকার আপনি যেকোনো, আপনি যে রোজ প্রত্যেকদিন যে ঘুম থেকে উঠছেন, হুম, সেইসব কার্যকলাপ বা ঘুমোতে যাচ্ছেন রাত্রে, এই প্রত্যেকদিন কার্যকলাপের সাথেই আপনি এগুলোকে একদম ভালো করতে পারেন। যেমন বাবার সাথে সম্পর্ক খারাপ, বাবার সাথে সম্পর্ক ভালো করুন। হুম। সূর্য এমনিই ভালো হয়ে যাবে। মায়ের সেবা করুন, মায়ের কথা মেনে চলুন, চন্দ্র ভালো হয়ে যাবে। ঠিক মানে আছে? নিজের কাজের মাধ্যমেই গ্রহগুলোকে স্ট্রং করতে ঠিকঠাক পারবেন আপনি। আচ্ছা, একদম, একদম। হ্যাঁ, আচ্ছা। এই যে বলছেন, এই যে আমরা জন্মকুণ্ডলী নিয়ে এত কথা বললাম, হুম, এই জন্মকুণ্ডলীটা আসলে কি? এই জন্মকুণ্ডলী কি একজন মানুষের পুরো জীবন নির্ধারণ করে দিতে পারে? হ্যাঁ। অবশ্যই। দেখুন, জন্মকুণ্ডলী মানে হচ্ছে, ধরুন আপনি যদি একজন, আপনার নিজেকে একজন মানুষ, যে আপনি ধরুন হিউম্যান বিইং, একজন হিউম্যান বডি আপনার আছে। হুম, তো সেইখানে যেইখানে যেটা থাকার কথা সেটা আছে এবং সেটা সঠিকভাবে কাজ করছে। হুম, সেইজন্যে আপনি চলে ফিরে বেড়াচ্ছেন বা যাবতীয় সমস্ত কাজ করতে পারছেন। হুম, জন্মকুণ্ডলীটাও অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেইটা। যে হচ্ছে গিয়ে আমি মানুষটার, কিন্তু এটা হচ্ছে আমি শুধু বডিও ইনক্লুড আছে এর মধ্যে। কারণ ধরুন গ্রহ খারাপ হলে শরীর অসুস্থতার সঙ্গে গ্রহ খারাপ হওয়ার কিন্তু সম্পর্ক রয়েছে। হুম, কিন্তু আমি বলতে চাইছি যে আপনার চার্টই ঠিক করে দেবে যে আপনি জন্ম থেকে মৃত্যু অবধি আপনি কিভাবে, কিরকম কি করবেন না করবেন, বা কি করলে আপনি বেশি সফল হবেন জীবনে। ঠিক আছে? আচ্ছা। সেটাই। মানে বলে দিলে হয়তো তার একটু সুবিধে হবে। সে হয়তো হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। নিজেকে সাবধানভাবে অবশ্যই, অবশ্যই। এরকম আমার পদক্ষেপ কাছে ফেলবে। অনেকেই আসেন বাবা-মারা, যারা হয়তো, যাদের ছেলেরা হয়তো এই 7-8 এ পড়ছে। হুম, ওকে? এবারে বা হচ্ছে 11-12 এ হয়তো পড়ছে। এবার জিজ্ঞেস করছি যে সে কি কেরিয়ার বাছলে সে ভালো তাড়াতাড়ি উন্নতি করতে হুম, হুম, পারবে। ঠিক আছে? আপনার হওয়ার কথা ছিল হয়তো ভালো ডক্টর। হুম। ঠিক আছে? আপনি হতে চাইলেন, "না, আমি হচ্ছে গিয়ে ডক্টর হব না, আপনি বিজনেসম্যান হব।" হতে পারবেন না। বা কিন্তু জন্মকুণ্ডলী দেখাচ্ছে যে সে ডক্টরই হবে, তাই হ্যাঁ, তো? সে ভালো ডক্টর হতে পারত। কিন্তু আচ্ছা। সে যদি চেষ্টাই না করবে, হ্যাঁ। কারণ ভাগ্য একটা আছে অবশ্যই, কিন্তু তার সাথে আপনাকে সেই ভাগ্যের সাথে পরিশ্রমটাও তো অবশ্যই করতে হুম, হবে, তাই না? হুম, হুম, পরিশ্রম হুম, ছাড়া অনেকের অনেক রাজ্য থাকে, অনেক হুম, কিছু থাকে। কিন্তু কেউ যদি চেষ্টাই না করলো হুম। জীবনে, ঠিক আছে? তখন সে ভাগ্যের দোষ দেবে যে আমার ভাগ্যে ভাগ্যে নেই তাই হয়নি। হ্যাঁ, 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 এটা হতে পরিশ্রম পারে। করলে হয়তো হয়তো সে হতে পারত। অবশ্যই সে হবে। হুম, পরিশ্রম যদি সে করে, সে যদি সেই পথে চলার চেষ্টা হুম, করে, তার জন্য যা, যা কিছু করার দরকার সেগুলো যদি সে করে, তাহলে সে নিঃসন্দেহে হুম। সেটাই হবে। আচ্ছা, এই যে জন্মকুণ্ডলী এটা তো তৈরি করতে হয় নিশ্চয়ই। হ্যাঁ। তৈরি করার ক্ষেত্রে তার কি ডেটা প্রয়োজন হয় ১ম এ? হ্যাঁ, ডেটা যেগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ, টাইম আর প্লেস। মানে টাইম অফ বার্থ আর প্লেস অফ হুম, বার্থ। জন্ম সময় আর জন্ম তারিখ। হুম। এই দুটো ভীষণ ইম্পোর্টেন্ট। জন্ম আচ্ছা, তারিখে সময়ের যদি ২-৫ মিনিট হেরফের হয়, হয়তো এক্সাক্ট টাইম সে জানে না। হুম, সেক্ষেত্রেও কি জন্মকুণ্ডলীতে বা তার জীবনের কোনো পরিবর্তন আ আসার সম্ভাবনা আছে? অবশ্যই। ৩০ সেকেন্ডেই মানুষের ভাগ্য বদলে যায়। আচ্ছা, মানে খুব ভাইটাল ব্যাপার তাহলে খুবই সময়টা। ভাইটাল ব্যাপার। দেখুন, এটা তো আইনস্টাইনের আপেক্ষিকবাদ, তাই না? যে হ্যাঁ, একটা যদি আমার সময় পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ। স্থান, কাল, পাত্রের মধ্যে আমার যদি কালটা চেঞ্জ হয়ে যায়, তাহলে স্থান আর পাত্রটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই তো? হুম, আপনি নিশ্চয়ই ভালো জানবেন। হুম, তো আ সেটাই আরকি। যে বলে সাধারণত যে ২ ঘন্টাতে অ্যাকচুয়ালি লগ্ন চেঞ্জ হয়। ২ ঘন্টাতে কেন লগ্ন চেঞ্জ হয়? লগ্ন হচ্ছে গিয়ে যে সময়টাতে আমরা জন্মাচ্ছি, হুম, সেই সময়টার হিসেবে আমাদের লগ্নটা দেখা হয়। হুম, ঠিক আছে? এবার ২৪ ঘন্টা ১২ টা রাশি। তো ২৪ কে আমরা ১২ দিয়ে ভাগ করলে আমরা ২ ঘন্টা করে পাচ্ছি হুম, একেকটা রাশির জন্যে। হুম, ঠিক আছে? এবারে জিনিসটা কি, চার্টটা কি সেটা একটুখানি যদি বলে দিই, অনেকে হয়তো জানেন না, তাহলে হুম, একটু সুবিধে হয় হুম, হয়তো। যে একটা আমরা চার্ট যেটা করা হয়, আমাদের যেটা জন্মকোষ্ঠী বলা হয় চলতি ভাষাতে, বা জন্মকুণ্ডলী বা হুম, বার্থ চার্ট যেটাই বলুন না কেন, সেটাতে ১২ টা ঘর থাকে।
ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ করে ১২টা ঘর থাকে। এবার যে ১ম ঘর সেটাকে বলা হয় লগ্ন। আচ্ছা। ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করে সেলফকে, নিজেকে। ঠিক আছে? এবার কিরকম করে এবার ওখানে কিন্তু একটা রাশি থাকে। মানে একটা কিছু নাম্বার থাকবে। যে যেই সময় ধরুন ব্যক্তি জন্মেছিল সেই সময় হয়তো আকাশে সিংহ লগ্ন ছিল। যে হুম, সময়টাতে সে ব্যক্তি জন্মেছিল সে সময় সিংহ লগ্ন ছিল। তো সিংহ লগ্ন যদি সেটা হয় তাহলে সেই ব্যক্তির কিরকম নেচার হবে, যদি কন্যা লগ্ন হয় তাহলে কিরকম নেচার হবে, সবটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে লগ্নটা ডিফাইন করছে তার নেচার, হ্যাঁ, মানুষের হ্যাঁ, নেচার। হ্যাঁ। সে মানুষটা কিরকম। হুম, এবার ধরুন কারো হয়তো সিংহ লগ্ন। হুম, এবার সিংহ কি? বনের রাজা। হুম, ওকে? এবার যে সিংহের লর্ড হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে সিংহের লর্ড, সিংহ রাশির লর্ড। তো সূর্য হচ্ছে প্ল্যানেটদের রাজা। তো যে সিংহ লগ্ন যার ব্যক্তির, সে খুব কিংলি নেচারের হবে। ওকে? একটু ধরুন হয়তো তাকে বাইরের লোকজন ভাববে যে এ একটু দেমাকি, হুম, এ একটু মাথা গরম, একটু হাইপার, এরকম ভাবতে পারে। কিন্তু হয়তো কিন্তু হয়তো না, একজন ভালো রাজার যেগুলো ধরুন নেচার হয়, হুম, যে সে খুব দয়ালু হয়, হুম, দানশীল হয়, পরোপকারী হয়, সেই রকম সে হবে। ঠিক আছে? সে হুম, মানুষের ভালো করতে চাইবে। হুম, কিন্তু সে অন্যের কোনো সে স্বাধীনচেতা। হুম। সে অন্যের কোনো সে নি নির্দেশ উম পছন্দ করবে হুম, না। মানে হ্যাঁ, রাজা সে। সে হুম, রাজা সে। হুম, এবার কন্যা লগ্ন হুম, যার হলো ধরুন, সে সময় আকাশে কন্যা লগ্ন ছিল, সেইজন্য তার যে সময় সে ব্যক্তি জন্মালো তার কন্যা লগ্ন হলো। হুম, কন্যা লগ্নের মানুষজন কি হয়? পারফেকশনিস্ট হয়। ভীষণ খুঁতখুঁতে হয়। কন্যা রাশি বা কন্যা লগ্ন, রাশি কি আমি একটু পরে বলছি। হুম, কারণ দুটো জিনিস আলাদা। তো কন্যা লগ্ন এবং কন্যা রাশি তারা ভীষণ খুঁতখুঁতে হয়। ঠিক আছে? কোনো জিনিসটাই তাদের পছন্দ হয় না। ওইজন্য আশপাশের লোকজন অনেক সময় কি হয়? বিরক্ত হয়ে যায় তাদের উপরে। যে হুম, একে তো কোনোভাবেই খুশি করা যায় না। কিন্তু দেখা যাবে সেই ব্যক্তি হয়তো নিজের কাজেও খুশি হচ্ছে না। ঠিক হুম, আছে? তো এইরকম করে এবার তুলা তুলা হুম, মানে দাঁড়িপাল্লা আমরা জানি। হুম, তো যে তুলা লগ্ন বা তুলা রাশি ধরুন, হুম, সে আবার একটু কি ব্যালেন্স করে চলে। একটু ডিপ্লোম্যাটিক টাইপের, একটু ব্যালেন্স সমস্ত দিক থেকে। মানে ধরুন সে ব্যক্তির হয়তো মা আর বউয়ের মধ্যে ঝামেলা চলছে, সে ব্যক্তি কিন্তু ঠিক ব্যালেন্স করে নেবে। এমন হুম, করে চলবে যে সে মায়ের পক্ষও হুম, নিচ্ছে না, বউয়ের পক্ষও নিচ্ছে না। হুম। এইরকম টাইপের। আচ্ছা, এই যে রাশি লগ্নর কথা বলছেন, অনেকের মুখে শুনি যে তার রাশি নাকি হালকা, সেজন্য ভূত-প্রেত তার উপর ভর করার সম্ভাবনাটা নাকি বেশি। আবার অনেকের মুখে শুনি যার রাশি নাকি ভারী, তাকে সহজে এরকম প্রেতাত্মারা অ্যাটাক করতে পারে না। এই কথাটা কি আদৌ সত্যি? এই ভূত-প্রেত ব্যাপারগুলো হুম, এগুলো আমি ১ম এই বলেছিলাম যে অকাল্ট সায়েন্স এর মধ্যে জ্যোতিষশাস্ত্র আর তন্ত্র এই দুটো হুম, আলাদা। হুম, এবার ভূত-প্রেত জিনিসটা সম্পূর্ণ আসে তন্ত্রের উপরে। ঠিক আছে? হুম, যে কালা জাদু করা হুম, বা এই ধরনের হুম। জিনিসগুলো এগুলো বান কিন্তু মারা এগুলো নাকি বান হালকা মারা। রাশিরা চট করে বেশি অ্যাটাক করে হ্যাঁ, করে নেয় হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখতে হবে যে হালকা রাশি কোনগুলোকে বলা হচ্ছে বা হ্যাঁ, ভারী রাশি কোনগুলোকে হুম, বলা হচ্ছে। আপনি সিংহর কথাই ধরুন। হুম, সিংহকে চট করে কেউ বশ করতে পারবে পারে না। না। হুম, না। মেষ রাশি, ঠিক আছে? আচ্ছা, এদেরকে কেউ চট করে বশ করতে পারবে না। কারণ এরা খুব ফিয়ারি, খুব অ্যাগ্রেসিভ। হুম, চট করে কাউকে বিশ্বাস করে না। ধনু রাশি, হুম, এদেরকে চট করে কিছু করা যায় না। করা যায় কাদেরকে? কর্কট রাশিকে। ঠিক আছে? কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র। এবার এরা হচ্ছে ভীষণ ইমোশনাল হয়। মানুষকে ভীষণ বিশ্বাস করে নেয় হুম, এবং খুব অল্পেই বিশ্বাস করে নেয়। কিন্তু ভীষণ কেয়ারিং হয়, খুব ভালোবাসে। যাকে ভালোবাসে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে। হুম, এবং মানুষ তাদের ভালোবাসা পেয়ে এত খুশি হয়ে যায় যে তারপরে হয়তো আর কখনো মানে তাকে যদি ছেড়ে দেয় বা কোনোভাবে যদি তাদের আলাদা হয়ে যায় বা কিছু হয়ে যায়, হুম, সম্পর্ক খারাপ হয়ে যায়, তারপরে তারা আর সেরকম কখনোই পায় না এবং সারা জীবন আফসোস করতে থাকে যে আমি হুম, কেন সেই মানুষটাকে কষ্ট দিলাম। হুম, ঠিক আছে? কিন্তু এদেরকে কি বশ করাও খুব সহজ। ওকে? আপনি যত বেশি আপনি আ ওপেন টু অল হবেন, হুম, তাই না? তাদের কিরকম হবে? কিন্তু আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়ে মানুষ চট করে হচ্ছে গিয়ে নজর লেগে যায়। হুম, ঠিক আছে? নজর লাগা যে জিনিসটা হুম। অ্যাস্ট্রোলজিতে যেটা আসে আরকি, সেটা হচ্ছে রাহু এই নজর লাগার ক্ষেত্রে খুবই আরকি একটা ভাইটাল ভূমিকা আরকি মানে নেয়। তার রাহু কি তাহলে দুর্বল? রাহু দুর্বল বলব না। কারণ রাহু 11th রাশিতে বা 11th হাউসে থাকলে তাদের খুব নজর লেগে যায়। ঠিক আছে? আচ্ছা। এক্ষেত্রে কি হয় দেখুন 11th হাউস যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের সোশ্যাল সার্কেল বলা হয়। ঠিক আছে? সোশ্যাল সার্কেল মানে ধরুন যেখানে আমরা সবাই আরকি পরিজন, পরিচিত, সোশ্যাল হুম, মিডিয়া শুধু নয়, হুম, আত্মীয়স্বজন হুম, বা হচ্ছে বন্ধু-বান্ধব সমস্ত কিছুকে আমরা 11th হাউস দিয়ে রিপ্রেজেন্ট করি। হুম, এবং 11th হাউস হচ্ছে গেইন মানে আমার যে ডিজায়ার বা আমি কি লাভ করব জীবনে সেটা হচ্ছে 11th হাউস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হুম, এবার যখন রাহু হচ্ছে গিয়ে 11th হাউসে চলে আসছে বা 11th রাশিতে চলে আসছে, সেই সময় কি হয়?
খুব ইচ্ছে করে যে আমি কিছু একটা সকলকে বলবো। হুম, এই যে ধরুন আমি আজকে এখানে আসছি, হুম, ঠিক আছে? আমার খুব ইচ্ছে হচ্ছে আমি সকলকে জানিয়ে আসবো যে আমি একটা দারুণ কাজে যাচ্ছি, হ্যাঁ? হুম। কিন্তু এটা জানানোটা উচিত হবে না। কাদের? না যাদের রাহু আছে 11th রাশিতে বা 11th হাউসে। আচ্ছা, পন্ড হয়ে যাবে। আচ্ছা। ওই ঠিক আছে? নজর লেগে যাওয়ার নজর ব্যাপারটা লেগে যেটা যাবে, বলছেন। হ্যাঁ, হুম, এই জিনিসটা। হুম। তো এইগুলোর ক্ষেত্রে এই সম এই সমস্যাগুলো আসে আরকি। এক্ষেত্রে কোন, কোন রাশিগুলোকে আপনি বলবেন যে একটু সাবধান বা সতর্কভাবে থাকতে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলব যে কর্কট রাশি ১ম এই আমি বলব সাবধান থাকতে। তুলা রাশি এদেরকেও বলব সাবধান থাকতে। আর বলব মীন রাশি হুম, একেও বলব সাবধান থাকতে। আর কুম্ভ রাশিকেও আমি সাবধান থাকতে বলব অল্প বিস্তর। কিন্তু কুম্ভ রাশি খুব টাফ রাশি। এদেরকে চট করে কিছু করা যায় না। চট করে কিছু করা যায় না ইন দ্যাট সেন্স যে এদের মনোভাব বদলানো যায় না। হুম। এরা খুব রাফ অ্যান্ড মানে টাফ যা হয়। মনে করে সেটাই ঠিক হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, টাইপের হ্যাঁ, হ্যাঁ। আরকি। এক্সাক্টলি, এক্সাক্টলি। এদের মনোভাবের চেঞ্জ করাটা করা ভীষণ যায়। মুশকিল হয়। এদেরকে একদম চেঞ্জ করা শনি হুম, রাশি তো। হুম, শনি হচ্ছে গিয়ে কেউ কিছু বলে দিল, আমি সেটাকে বিশ্বাস করে নিলাম। হুম। না, তা নয়। না সেটা হয় আচ্ছা না। এই যে শনির ব্যাপারে যখন এলাম জিজ্ঞেস করি যে শনিকে মানুষ কেন ভয় পায়? হ্যাঁ, ভয় পাওয়ার কথা তাই ভয় পায়। কারণ মানুষ অলস। হুম, ঠিক আছে? মানুষ মনে করে যে আমি ভাগ্যের জোরেই সব পেয়ে যাবো। হুম, আমি পরিশ্রম করব না। আর সেক্ষেত্রে শনি কিচ্ছু দেয় না। হুম, সেইজন্য শনিকে ভয় পায়। শনির দশা মানে মহাদশা, হুম, অন্তর্দশা বা শনির সাড়ে সাতি, হুম, ঢাইয়া এই হুম, সময়গুলোতে খুব টাফ পিরিয়ড যায় মানুষের। ঠিক আছে? কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে মানুষ অল্প কর্ম করে আমি কি করে আরো বেশি, বেশি পেয়ে যাবো, হুম, আমি লাভ পেয়ে যাবো এটাই মানুষ হুম, সারাদিন ধরে চিন্তা করতে থাকে। হুম, সেজন্য মানুষ লটারি কাটে। হুম, তাই না? যে আমি কেন পরিশ্রম না করি আমি পেয়ে যাবো। হুম, ভালোমতো প্রিপারেশন না নিয়ে চাকরির পরীক্ষায় বসে যায়। হুম, ভাবে আমি পেয়ে যাবো। হুম, ঠিক আছে? কিন্তু এগুলো তো হয় না আসলে। হুম। তো সেইজন্যই মানুষ শনিকে ভয় পায়। ভয় পায়। হুম, হ্যাঁ, যে আমি কাজ করব না কিন্তু ফল পেয়ে যাবো। সেইজন্যই শনিকে ভয় পায়। নাহলে শনিকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। শনি হচ্ছে কর্মফলের দেবতা। আপনি হুম, যেরকম কর্ম করবেন, আপনি সেরকম ফল পাবেন। হুম। সেটাই। আমরা শ্রীকৃষ্ণের বাণীতেও তাই শুনেছি। হুম। এই যে ভূত প্রেতাত্মার কথা আমরা বললাম, যদি ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর কি ভাগ্য পরিবর্তন করতে পারেন? নাকি সবকিছু আগে থেকেই নির্ধারণ করা থাকে? আচ্ছা, একটা গল্প বলি। হুম, এটা মহাভারতের গল্প। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, তখন আ কৌরব আর পাণ্ডবদের মধ্যে তো হচ্ছিল। তো হুম, কৌরবদের পক্ষে ধৃতরাষ্ট্রের পক্ষে আ একজন জ্যোতিষী ছিলেন, রাজজ্যোতিষী। তিনি খুবই অ্যাকিউরেট ভবিষ্যৎবাণী করতেন। ঠিক আছে? তো এবার ধৃতরাষ্ট্র তাকে ডাকলেন, ডেকে বললেন যে, "আপনি একটু দেখুন গণনা করে যে আমার ছেলেরা বাঁচবে তো বা যুদ্ধে ওরা জয়ী হবে তো?" তো তিনি দেখলেন, করলেন। বললেন, "মহারাজ আমি তো দেখলাম সবকিছু। আর এই যুদ্ধে কৌরবদের জয় নিশ্চিত। আপনি নিশ্চিন্তে থাকুন।" দিন যায়, ঠিক আছে? দেখা যায় যে কৌরবরা ক্রমশ হেরে যাচ্ছে। পাণ্ডবরা জিতে যাচ্ছে। ধৃতরাষ্ট্র আবার ডেকে পাঠালেন যে, "কি ব্যাপার? আপনি তো বললেন এরকম।" আবার গণনা করল। গণনা করে টরে দেখলো যে, "না মহারাজ আমি তো ঠিকই দেখছি। কোনো ভুল তো কিছু নয়। গ্রহ নক্ষত্রে যা কিছু অবস্থান আছে সব কৌরবদের পক্ষেই আসছে। এরকম নয় যে কৌরবদের বিপক্ষে যাচ্ছে, পাণ্ডবদেরই বিপক্ষে।" বলছি, "তাহলে কি করে হচ্ছে এরকম?" তখন উনি বললেন যে, "এটার একটাই সম্ভাবনা হতে পারে যে পাণ্ডবদের পক্ষে এমন কেউ হয়তো আছেন, যিনি গ্রহ নক্ষত্রের চালই বদলে দিচ্ছেন। তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। হুম। ঠিক আছে? তিনি সবকিছু বদলে দিচ্ছেন। তাই আপনার প্রশ্নের উত্তর এইটাই যে ভগবানই পারেন সবকিছু পরিবর্তন করতে। যদি উনি চান তাহলে সব পরিবর্তন হতে পারে অবশ্যই।" তাহলে কি বলা যেতে পারে আমরা যে এই ইহলোকে যা কাজ করছি, সবটাই কি ওনার পরিকল্পনা বা ওনার পরিচালনা? হ্যাঁ, না এটা যে যার বিশ্বাস। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কুণ্ডলী দেখে বলা সম্ভব? অবশ্যই, অবশ্যই বলা সম্ভব। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যে আম দেখুন লাভ জিনিসটা রিপ্রেজেন্ট করে ভিনাস, শুক্র। শুক্র। হ্যাঁ, তো শুক্র হচ্ছে লাক্সারি কমফোর্ট, হুম, টাকা-পয়সা, ধন-দৌলত, হুম, ঐশ্বর্য এবং তার সাথে আপনার জীবনসঙ্গীকেও সে হচ্ছে রিপ্রেজেন্ট করে হুম, বা ভালোবাসা। ঠিক আছে? তো দেখতে হবে যে কুণ্ডলিতে শুক্রর অবস্থান কোথায় সে অনুযায়ী। কারো যদি ফার্স্ট হাউসে ভেনাস থাকে হুম, ডেফিনিটলি লাভ ম্যারেজ করবে। ফিফথ হাউসে সে লাভ ম্যারেজ তো করবেই, এমনকি বিয়ের আগে তার অনেকগুলো অ্যাফেয়ারও থাকতে পারে। হুম, ঠিক আছে? সেভেন্থ হাউসে ভিনাস লাভ ম্যারেজ করাবে। 11th হাউসে 100% লাভ ম্যারেজ করাবে। ঠিক আছে? এইগুলো কিন্তু অবশ্যই করাবে। কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, যে ধরুন কোনোভাবে শুক্র
এগুলো করাচ্ছে না, বা হুম। ধরুন কেউ হয়তো প্রেম করছে, কোনো হুম। রিলেশনশিপে আছে, কিন্তু দেখা যাবে যে না, তার বিয়েতে কিন্তু এই বিয়েতে বাধা আসছে, হুম। কারণ দৃষ্টি দিচ্ছে শনি। আচ্ছা। ঠিক আছে? শনি হুম। কোনোভাবে যদি যুক্ত হয়ে যায় এই হুম। জায়গাগুলোর সাথে, ধরুন হুম। শনি আর শুক্র তো একসাথে বসে গেছে কোনো হুম। জায়গাতে, 5th হাউসে, ফার্স্ট হুম। হাউসে, 7th হাউসে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে দেখতে হবে যে ডিগ্রির কি পার্থক্য হচ্ছে। ঠিক আছে? যে ডিগ্রির পার্থক্যটা যখন আসবে, যদি দেখা যায় যে শনির ডিগ্রি বেশি, তখন তার কিন্তু প্রেম ভেঙে যেতে পারে। মানে সে কত ডিগ্রি কোণে বসে মানে দৃষ্টি দিচ্ছে এই ব্যাপারটা বলছেন? হ্যাঁ, দেখুন অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাশিতে যে ধরুন প্ল্যানেট গুলো যাচ্ছে, হুম। তো হচ্ছে 360 যে ডিগ্রি আছে হুম। টোটাল ধরুন, হুম। এবারে একেকটাতে 30 ডিগ্রি করে একেকটা প্ল্যানেট থাকছে আরকি। ঠিক আছে? আচ্ছা। 30 ডিগ্রি পর্যন্ত থাকছে। 0 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত সে থাকছে। তারপরে সে অন্য রাশিতে চলে যাচ্ছে, মুভ হুম। করে যাচ্ছে। হুম। ঠিক আছে? তো সেই হিসাবে দেখতে হবে, যদি দেখা যায় যে শনি এবং শুক্র একসাথে বসে আছে, হুম। এবং শনির হয়তো দেখা যাচ্ছে যে 15 ডিগ্রি হুম। এবং শুক্রের হয়তো দেখা যাচ্ছে 7 ডিগ্রি, হুম। একই ঘরে অথচ আছে, হুম। সেক্ষেত্রে বলতে হবে না, শনি বেশি পাওয়ারফুল এইখানে। আচ্ছা। ঠিক আছে? এইরকমভাবে দেখা হয় আরকি। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে? অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও সেম, যে প্রথমত হচ্ছে গিয়ে আপনাকে আগে দেখতে হবে যে আপনার লাভ ম্যারেজ আছে কিনা। ঠিক আছে? সেটার যোগটা আছে হুম। কিনা। হুম। দ্বিতীয়ত যে আমাদের ম্যারেজের ঘর যেটা হুম। 7th হাউস। হুম। এবার সেই 7th হাউসে কে বসে আছে সেটা দেখতে হবে, বা হচ্ছে গিয়ে তার লর্ড কোথায় আছে। ঠিক আছে? এটা দেখতে হবে। এবার আমরা কিভাবে দেখব অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে, সাধারণত কি হয় যে বাবা বা মা হুম। তারাই হচ্ছে গিয়ে সম্বন্ধগুলো আনেন। তাই হুম। তো? হুম। হুম। বা হচ্ছে ধরুন কোনো বন্ধু-বান্ধব বা হুম। আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঠিক, আসে সম্বন্ধগুলো। ঠিক। তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে 7th হাউসের সাথে 4th হাউসের কোনো কানেকশন হচ্ছে কিনা। 7th হুম। হাউসের সাথে 9th হাউসের কোনো কানেকশন হচ্ছে কিনা। হুম। বা 11th হাউস যেটা আত্মীয়-স্বজনদের, হুম। হুম। তাদের কোনো কানেকশন হচ্ছে কিনা। বা হুম। 3rd হাউস হয়তো পাড়া-প্রতিবেশীর মাধ্যমে আপনার কাছে সম্বন্ধ এলো বিয়ের। হুম। সেরকম কোনো কানেকশন হচ্ছে কিনা। হুম। এইরকম দেখতে হবে। হুম। বা ধরুন আরো অনেক কিছু দেখা হয়, যেমন ধরুন দ্বারকার্কা বলে একটা জিনিস হয়, সেটা দেখতে হয়। ঠিক আছে? সেটা কি? দ্বারকার্কা হচ্ছে যে কোন প্ল্যানেটের ডিগ্রি সবথেকে কম, সেটাকে বলে দ্বারকার্কা। এবার দ্বারকার্কা দিয়ে কি রিপ্রেজেন্ট করে? আপনার লাইফ পার্টনার। মানে ঠিক সে আছে? কিরকম হবে? হ্যাঁ, এক্সাক্টলি সে কিরকম আচ্ছা। হবে, সেইটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে। এবার সে দ্বারকার্কা কোথায় বসে আছে? দেখা গেল তো 4th হাউসে বসে আছে। হুম। তখন আমাকে বলতে হবে আর এদিকে 7th হাউসের সাথে কিছু কানেকশন করছে 4th হাউস হুম। অলরেডি। তো 7th হাউস লর্ড 4th হাউসে আছে, হুম। বা 4th হাউস লর্ড 7th হাউসে আছে। তখন আমাকে দেখতে হবে, বা তাকে জিজ্ঞেস করব যে, "আপনার মা কি কোনো সম্বন্ধ আনছেন?" হুম। বলছে, "হ্যাঁ, আনছেন।" "আপনি যে পছন্দ করেন কাউকে, আপনার যে প্রেমিক-প্রেমিকা যেই হুম। হোক, তাকে কি আপনার মা পছন্দ করেন? না পছন্দ করেন না?" তখন একটা সম্ভাবনা এসে যাচ্ছে হুম। যে তার মায়ের ইচ্ছেতেই হয়তো বিয়েটা হবে। তার মা যেটা পছন্দ করবেন তার সাথেই হয়তো বিয়েটা হবে। হুম। আবার এটাও দেখতে হবে যে যাকে তিনি পছন্দ করছেন, যার সাথে বিয়ে তিনি করতে চাইছেন। হুম। কারণ প্রেম আর বিয়ে দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আচ্ছা। আছে? হুম। বিয়ে যখনই হয়ে যাচ্ছে, হুম। তখনই কি হয়, তাদের একটা কুণ্ডলী কিন্তু ম্যাচিং জরুরি, খুবই দরকার। খুবই মানে কুণ্ডলী ম্যাচিংটা খুবই জরুরি খুবই হয়ে যায়। দরকার বিয়ের হ্যাঁ, আগে, তাই বিয়ের তো? আগে, হুম। হ্যাঁ। হুম। এবার দেখা গেল কি যে তার যে প্রেমিক-প্রেমিকা ধরুন হুম। আছেন, তার সাথে তার কুণ্ডলীটা ম্যাচ করে দেখা গেল যে না, এদের বিয়েটা ভালো হবে না। হুম। সেক্ষেত্রেও কিন্তু বারণ করা হয় যে, হুম। না, আপনি বিয়েটা না করাটাই বরং বেটার। আর লাভ ম্যারেজের ক্ষেত্রে এগুলো বেশি হয়, তারা বেশি ম্যাচ-ফ্যাচ করে না। হুম। ম্যাচ না করলে কি বলবে হুম। বাড়িতে, তাই না? ম্যাচ না করলে হয়তো সমস্যা হলো বা বাধা এলো, সেগুলো কি কাটানোর জায়গা থাকে? ডিপেন্ড করছে যে কি সমস্যা আসতে পারে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। আ ম্যাচ মেকিং যেটা হয়ে থাকে, হুম। বা যেটাকে কোষ্ঠী বিচার বা জোটক হুম। বিচার বলা হয়, হুম। এটা অনেক রকমভাবে দেখা হয়। ঠিক আছে? ফার্স্ট অফ অল নিউমেরোলজিক্যালি দেখা হয় হুম। যে এর সাথে ওর সাথে কম্প্যাটিবল আছে হুম। কিনা। তারপরে ধরুন রাশি হিসেবে দেখা হয়। হুম। ঠিক আছে? যে আপনার একটা রাশি, ওনার একটা রাশি। হুম। তো সেই রাশি অনুযায়ী তাদের ম্যাচ করছে হুম। কিনা। হুম। হুম। ঠিক আছে? সবথেকে যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে অষ্টকূট মিলান যেটাকে বলে, বা 36 গুণ মেলানো যেটাকে বলে। আচ্ছা, এটা ৮ টা পয়েন্ট থাকে। ঠিক আচ্ছা। আছে? ৮ টা পয়েন্টের মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট যে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা ভকটু আর হচ্ছে নাড়ি। এই দুটো জিনিস। একটাকে দেওয়া হচ্ছে 7 পয়েন্টস, একটাকে দেওয়া হচ্ছে 8 পয়েন্টস। মানে হুম। নাড়ি হচ্ছে 8 পয়েন্ট আউট অফ 36, হুম। আর ভকটু যেটাকে বলা হয় সেটা হচ্ছে 7 পয়েন্টস আউট অফ 36। ঠিক হুম। আছে? তো এই দুটো ভীষণ ইম্পোর্টেন্ট। ভকটু কি রিপ্রেজেন্ট করে? ভকটু হচ্ছে পারস্পরিক ভালোবাসা, সম্মান বিয়ের পরে থাকবে কিনা। হুম। ঠিক আছে? ওটা যদি হয় 7 হবে, নয় 0 হবে। এরকম কোনো ইন বিটুইন কিছু আসবে না। ঠিক আছে? তো সেইটা দেখা হয়। এবার সেটা যদি মিলে যায়, তার হুম। মানে এদের নিশ্চয়ই বিয়েটা, মানে এদের পারস্পরিক ভালোবাসাটা থাকবে, হুম। বা হচ্ছে আ বিশ্বাসটা থাকবে, একে অপরের প্রতি সম্মানটা থাকবে। তারপরে দেখা যায় যেটা নাড়ি, যেটা কিনা সবথেকে ইম্পোর্টেন্ট। আচ্ছা। ওকে? নাড়িতে কি দেখা হয়? যে ওদের নক্ষত্রটা মিলছে কিনা। মেইনলি এটা। ঠিক আছে? যদি একই নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে 0 পয়েন্ট।
নাড়ি যদি না মেলে সেখানে অনেক ধরনের সম্ভাবনা আছে। নাড়ি না মিলিয়ে বিয়ে করাটা ভীষণ একটা রিস্কের ব্যাপার। কারণ এই ক্ষেত্রে কি হয়, হয় একজন পার্টনার অথবা দুজন পার্টনারেরই কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা। তাছাড়াও আরো অনেক ছোটখাটো প্রবলেম তো আছে। এবার আপনি বলবেন যে মানুষ কোথায় অমর? সকলকেই তো হুম, একদিন মরতে হবে। আপনি ৭০ বছর বয়সে ৮০ বছর বয়সে গিয়ে মারা গেলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি বিয়ে করলেন ৪০ বছর বয়সে মারা গেল আপনার পার্টনার বা কেউ। আমি হুম, আপনাকে বলছি না, মানে হুম, হুম, যারা এরকম হুম, করেন হুম, তার হুম, কথা হুম, বলছি। হুম, এখন ধরুন যদি হাসব্যান্ড মারা যান এবং তিনি হয়তো দেখা যাবে যে সেই ফ্যামিলির তিনি একমাত্র ব্রেড উইনার ছিলেন। তিনি হুম, একমাত্র আয় করতেন। হুম, এবং তিনি যদি মারা যান হঠাৎ করে, তখন স্ত্রীর কি হবে? এবং হুম, যদি বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চার ভবিষ্যৎ কি হুম, হবে? হুম, হুম, তাই না? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সেজন্য নাড়িটা ম্যাচ করানো। হুম। আচ্ছা, এর সাথে আর কি সমস্যা আসতে পারে? সন্তান ধারণে সমস্যা হতে পারে। সেটাও কুণ্ডলী দেখে বলা হ্যাঁ, সম্ভব? অবশ্যই, আচ্ছা, অবশ্যই, আচ্ছা। অবশ্যই। তো সেক্ষেত্রে সন্তান ধারণে সমস্যা হতে পারে। সন্তান যদি হয়েও যায়, সন্তানের হয়তো দেখা যাবে আ সেরকম গ্রোথ হয় না, মানসিক বিকাশ হয় না। হুম, আজকাল এই ব্যাপারটা এত বেশি বেড়ে গেছে, আপনি হ্যাঁ, দেখবেন ঠিক। যে বাচ্চারা, ছোট, ছোট বাচ্চারা যারা ৩-৪ হুম, বছর বয়স হয়ে গেছে বা হুম, ৫-৬ বছরও হয়ে গেছে, হুম, স্পিচ ডিলে। ঠিক, ঠিক। ঠিক না? এটা যে হামেশাই দেখা এটা যায়। স্পিচ হামেশাই দেখা, ডিলেটা খুব দেখা হ্যাঁ, যায়। স্পিচ হ্যাঁ। ডিলেটা খুব দেখা যাচ্ছে। হুম, এবার অনেক বলবেন এটা তো স্ক্রিন টাইম এর জন্যে মোবাইল দেখে বাচ্চারা, হুম, সেই জন্যে। হুম, মোবাইল হুম, কিন্তু অনেক বাচ্চাই দেখে। তা হুম, সত্ত্বেও দেখবেন অনেক বাচ্চা খুব ২ বছর বয়স হয়নি ফটফট, ফটফট করে কথা ঠিক, বলছে। ঠিক। কিন্তু অনেক বাচ্চাই আছে যারা কিন্তু স্পিচ ডিলেটা একটা খুব বেশি প্রবলেম, বা হুম, অটিজম, ADHD হুম, হুম, এই হুম। ধরনের যে সমস্যাগুলো আজকাল বাচ্চাদের আজকাল মধ্যে বাচ্চাদের বেশি মধ্যে দেখা খুব যায়। দেখা খুব যায়। ঠিক, দেখা যায়, হ্যাঁ। ঠিক। এগুলো কিন্তু ওই কোষ্ঠী না মিলিয়ে বিয়ে করার জন্যে এগুলো আচ্ছা, হয়। আচ্ছা, যে আচ্ছা। বাবা-মার সমস্যার জন্যে হুম, বাচ্চা সাফার করে। হুম, ঠিক আছে? এই প্রবলেমটা কিন্তু হয় আরকি। তো এইটা ছাড়াও আরো কি, কি হতে পারে? যে বিয়ের পরে ভাগ্যের অবনতি। হুম, ঠিক আছে? বিয়ের আগে ব্যবসা দারুণ চলছিল, চাকরিতে ফটাফট প্রমোশন হচ্ছিল। হুম, বিয়ে করতে সবকিছু ডাউন হয়ে গেল। হুম, হুম, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? তখন যে মহিলাকে হয়তো দোষারোপ করা হয়, "এই হুম, তুমি ব্যাড লাক এনেছো", এই ঠিক, সমস্ত। ঠিক। কিন্তু না, সেটা নাও হতে পারে। হুম, হয়তো সেই ছেলেটার মধ্যেও কোনো কোষ্ঠীতে খারাপ কিছু হুম, ছিল, তাই না? বা মেয়েটাও তখন এটা ঘুরে বলতে পারে যে হচ্ছে গিয়ে তোমারই কিছু প্রবলেম ছিল। যে সেইজন্যে তুমি আ আমার সাথে বিয়েটা হওয়ার জন্যে তোমার এরকম, বা তোমার সাথে আমার বিয়েটা হওয়ার জন্যে আমি একটা একটা অ্যাডভার্স সিচুয়েশন এর মধ্যে পড়ে হুম, গেলাম। হুম, হুম, এটাও হতে পারে। যে কার সমস্যা ছিল সেটা দেখতে হবে। সেটা কিভাবে কাটানো যেত সেটা আগে জানতে হবে। হুম, তারপরে বিয়েটা করাটা উচিত ছিল। উচিত। রেমেডি হুম, করে তারপরে বিয়ে করা উচিত ছিল। হুম, বা হয় অনেক সময় আরো কি হয়, যে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজনের আ প্রবলেম হয়। হুম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি বলব অশ্লেষা নক্ষত্র, মূল নক্ষত্র, হুম, শতভিষা নক্ষত্র, এইসব যারা নক্ষত্রের মানুষ হয়, হুম, বিশেষ করে অশ্লেষা নক্ষত্র যারা হয়, তারা হচ্ছে গিয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে না থাকাটাই ভালো। ঠিক আছে? আচ্ছা। শ্বশুর শ্বশুরের ইনকাম কমে যাবে। আর না হলে শ্বশুরের শারীরিক, মানসিক অবস্থার অবনতি হবে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা বলা হয়। তার কারণ হচ্ছে যেহেতু মেয়েরাই বেশি শ্বশুরবাড়িতে গিয়ে থাকে হুম, আরকি। ঠিক। সেক্ষেত্রে আপনি হাসব্যান্ডকে নিয়ে বাইরে থাকুন, আলাদা হুম, থাকুন। হুম, সেটা একটা উপায় হতে পারে। হুম, নাহলে কি অশ্লেষা নক্ষত্রে তারা কি বিয়েই করবে না? এটা হুম, তো আর হুম, হতে পারে এটা না, তো তাই হতে না? পারে না। হ্যাঁ। ঠিক। হুম, এবং মূল নক্ষত্রের কি হয়, যাদের মূল নক্ষত্র, হুম, তারা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়। ঠিক আছে? এত বেশি কেরিয়ার ওরিয়েন্টেড হয় যে ফ্যামিলিকে টাইম দেয় না। হুম, সেক্ষেত্রে ঝামেলা হয়। হুম, এবার যে নাড়ি যে মেলানোটার কথা আমি বলছিলাম, হুম, এটা ৩ ধরনের হয়। একটা হচ্ছে আদিনাড়ি, মধ্যনাড়ি, অন্তনাড়ি। হুম, ঠিক আছে? আদিনাড়ির ক্ষেত্রে ডাইভোর্স এর খুব সম্ভাবনা রয়েছে। হুম, যে ২ বছর, ২.৫ বছরের পরেই একে অপরের থেকে ইন্টারেস্ট হারিয়ে যায়। আচ্ছা। তো কতদিন আর চলবে? এইটা ধরুন আজ থেকে ৪০ বছর আগে হলে কি ২০ বছর আগে হলেও হয়তো মানুষ অ্যাডজাস্ট করে চলে যেত। ঠিক। ঠিক আছে? কিন্তু আজকালকার দিনে তো আর এটা হয় না, না? হুম, মানে বিশেষ করে যদি দুজনেই ধরুন ওয়ার্কিং হয়, তখন হুম, মনে হয় যে আমি তো ইন্ডিপেন্ডেন্ট আছি। হুম, এরা বিশেষ করে ধরুন অনেক সময় হয় যে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য হয়তো অনেক অ্যাডজাস্ট করে রয়ে যায়। হুম, কিন্তু ছেলেদের তখন সংসারে অশান্তি হয় প্রচন্ড। হুম, একটা মেয়ে কত সহ্য করবে? হুম, তখন ঠিক। ডাইভোর্স হয়ে যেতে পারে। মধ্যনাড়িতে কি হয়, দুজন পার্টনারেরই ডেথ হতে পারে। হুম, অন্তনাড়িতে কোনো একজন পার্টনারের ডেথ হতে পারে। আর তাছাড়া তো যেগুলো বললাম যে বাচ্চার হুম, সমস্যা, হুম, 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 আর্থিক সমস্যা, বাবা-মার সমস্যা, এগুলো হুম, তো হয়ই। নিজেদের শরীর স্বাস্থ্যের হুম। সমস্যা, এগুলোও হয়। তার মানে বৈবাহিক জীবন শুরু করার আগে অবশ্যই কুষ্টি মিল করাটা খুব জরুরি। খুবই জরুরি। হ্যাঁ। আচ্ছা, মাঙ্গলিক দোষ কতটা প্রভাব ফেলে? দেখুন, মাঙ্গলিক দোষ বলাটা এগুলো অনেক না প্রাচীন ব্যাপার। ঠিক আছে? কোনো কিছুকে দোষ বলাটা খুব একটা, মানে আমি বলছি মানে আপনাকে, অনুচিত বলা আ যেতে পারে। মানে ডিপেন্ড করছে মানুষের মাইন্ডসেট এর উপরে, পয়েন্ট অফ ভিউ এর উপরে। ঠিক আছে? আমি তো আমার ক্ষেত্রে অন্তত বলব যে না, আমি মাঙ্গলিক দোষ কারো থাকলে আমি সেটাকে খারাপ নজরে দেখব না। আচ্ছা, কেন এটা এসেছে? হুম, এটা হচ্ছে মাঙ্গলিক কথাটা এসেছে মঙ্গল থেকে।
তো মঙ্গলের বার্থ চার্টে আর কি জন্ম ছকে কুণ্ডলিতে মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করেছে যে সে মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। হুম। মঙ্গল যদি ১ নাম্বার ঘরে, ৪ নাম্বার ঘরে, ৭ নাম্বার ঘরে, ৮ নাম্বার ঘরে বা ১২ নাম্বার ঘরে থাকে আচ্ছা, তাহলে তার মাঙ্গলিক দোষ হয়। আচ্ছা। ঠিক আছে? এবার দেখতে হবে লগ্ন চার্ট এবং মুন চার্ট, মানে লগ্ন চার্ট আর চন্দ্র চার্ট। এই দুটোর ক্ষেত্রেই দেখতে হবে যে আ এই দুটোতেই সে যদি এইরকম কোনো পজিশনে মঙ্গল থাকে হুম। তখন তার মাঙ্গলিক দোষে পূর্ণ মাঙ্গলিক হয়। ঠিক আছে? মানে সে পূর্ণ মাঙ্গলিক। কিন্তু হয়তো একটা চার্টে সে দেখা গেল এরকম পজিশনে আছে যে মঙ্গল ১ নাম্বার, ৪ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ১২ নাম্বার ঘরে আছে। হুম, অন্যটাতে নেই। হুম। তখন সে হাফ মাঙ্গলিক। আচ্ছা, হুম। সেক্ষেত্রে এতটা এটা ভয়ের কিছু আচ্ছা, হয় না। আচ্ছা। ঠিক হুম, আছে? হুম, মাঙ্গলিক দোষ কখন কেটে যায়? মাঙ্গলিক দোষ কেটে যেতে পারে যদি মঙ্গল নিজের ঘরে থাকে, মানে নিজের ঘর মানে নিজের রাশিতে, মেষ রাশি, বৃশ্চিক রাশিতে যদি থাকে তখন হুম, মাঙ্গলিক দোষ কেটে যায়। হুম, বৃহস্পতির ঘরে থাকে, বৃহস্পতির রাশি ধনু রাশি, মীন রাশি বা শনির মকর রাশি, কুম্ভ রাশি বা যদি বৃহস্পতি তাকে দৃষ্টি দেয় তাহলেও হুম, মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যায়। বৃহস্পতির দৃষ্টি আশীর্বাদে সবকিছু হয় সম্ভব জীবনে, না হলে কিছুই হয় না বা হতে হুম। অনেক ডিলে হয়। এবারে কেন বলা হয় যে মাঙ্গলিক দোষটা একটুখানি কঠিন বা একটু খারাপ? কঠিন, হ্যাঁ, খারাপ। খারাপ কেন বলা হয়? এবারে দেখুন ১ নাম্বার ঘরে এবার মঙ্গলের দৃষ্টির কথা বলি। হুম, মঙ্গলের আছে ৪ নাম্বার দৃষ্টি, ৭ নাম্বার দৃষ্টি, ঠিক আছে? আর হচ্ছে ৮ নাম্বার দৃষ্টি। হুম, এবারে ১২ টা ঘর। এবার মঙ্গল যদি ফার্স্ট হাউসে কারো থাকে মানে ১ নাম্বার ঘরে যদি কারো থাকে, হুম, এবার 7th হাউস হচ্ছে ম্যারেজের ঘর। হুম, সে তাহলে তার ৭ নাম্বার দৃষ্টিটা দিচ্ছে ম্যারেজে। হুম, হুম। ঠিক আছে? এবারে তার লাইফ পার্টনারকে সে দিচ্ছে। যদি ৪ নাম্বার ঘরে থাকে তাহলে ৪ নাম্বার ঘর থেকে ৪ নাম্বার যে দৃষ্টিটা সেটা আসছে ৭ নাম্বার ঘরে। যদি ১২ নাম্বার ঘরে থাকে তাহলে সেখান থেকে ৮ নাম্বার দৃষ্টিটা দিচ্ছে ৭ নাম্বার ঘরে। এবার সমস্ত দৃষ্টিগুলো ঘুরে ফিরে ৭ নাম্বার ঘরে আসছে। এবার ৮ নাম্বারটাকে ধরা হয়। ৮ নাম্বারটা কারণ হচ্ছে যে ওটা হচ্ছে শ্বশুরবাড়িকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা। ঠিক আছে? তো এবার দৃষ্টিগুলো সব এইখানে আসছে। এবারে আসছে তো কি হচ্ছে তাতে? হুম, মঙ্গল হচ্ছে ভীষণ একটা অ্যাগ্রেসিভ, ভীষণ হচ্ছে একটা ফিয়ারি প্ল্যানেট, আগুন। হুম, মার্স যেটা অ্যাস্ট্রোলজিতে দেখা হয় সেটা হচ্ছে ভীষণ আগুন তার মধ্যে। মঙ্গল হচ্ছে এনার্জি। ঠিক হুম। আছে? মঙ্গল যেইখানে বসবে, যেখানে দৃষ্টি দেবে মানুষের এনার্জির বেশিরভাগ এনার্জি সেইখানে যাবে। আচ্ছা, মঙ্গল হচ্ছে রক্ত। আচ্ছা। ঠিক আছে? এবারে কি হচ্ছে ফার্স্ট হাউসে বসে যদি 7th হাউসে দৃষ্টি দেয়, 4th হাউসে বসে বা 12th হাউসে বসে যদি 7th হাউসে দৃষ্টি দেয়, আমার লাইফ পার্টনারকে দিচ্ছে দৃষ্টিটা। হুম, তার মানে কি আমার সে আমার জীবনের যত এনার্জি আমি আমার বিয়েতে খরচা করব, সেটা হুম, ঝগড়া করে হোক, হুম, মারামারি করে হোক। হুম। ঠিক আছে? এইটা ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে রক্তপাতের একটা সম্ভাবনা এসে যাচ্ছে। somehow যে আমার লাইফ পার্টনারের হয়তো অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটা লাইফ থ্রেটনিং কিছু ঘটনা ঘটলো। ঠিক আছে? যেইখানে ধরুন এরকম বা রক্ত সম্পর্কিত কোনো অসুখ হুম, হলো। হুম, ঠিক আছে? হুম। তো সেই জন্যে ওই মঙ্গলগুলো খারাপ বলে আগেকার দিনে বলা হতো বলা হতো। হুম, বলা হতো। হুম। কিন্তু একটা কথা জানবেন যারা মাঙ্গলিক হয় তারা কিন্তু প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয়। তারা চায় যে তাদের যে পার্টনার সেও খুব অ্যাম্বিশিয়াস হবে। চুপচাপ আচ্ছা। ঘরে বসে থাকবো, কোনো কাজ হুম, করব না এইটা নয়। ভীষণ হার্ড ওয়ার্কিং হয়, খুব হুম, ডেয়ারিং হয়, খুব হুম, সাহসী। হুম। কাউকে ভয় পায় না। ঠিক আছে? যার মঙ্গল খুব স্ট্রং। যার মঙ্গল খুব স্ট্রং বা হুম। মাঙ্গলিক দোষ যাদের আছে মাঙ্গলিক দোষ বেসিক্যালি, যাদের হ্যাঁ। আছে। হুম, আচ্ছা, যারা হুম, মাঙ্গলিক দোষ যুক্ত হয় হুম। তাদের ফিজিক্যাল চাহিদাটা, ঠিক আছে? আচ্ছা, সেক্সুয়াল আচ্ছা। ডিজায়ারটা খুব বেশি হয় বেশি। বাকিদের থেকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? এবারে সে আসবে, সেই তার পার্টনারের উপরে হুম, অত্যাচারগুলি হবে। হুম, ঠিক আছে? না পেলে তখন অশান্তি হবে। হুম। সেজন্য যখন দুজন মাঙ্গলিক ব্যক্তির বিয়ে হয়ে যায়, একদম রাজ্যটক। আচ্ছা। কারণ তারা দুজনে একই রকম। হুম, তাদের এনার্জি, তাদের চাহিদা, হুম, তাদের আকাঙ্ক্ষা, তাদের অ্যাম্বিশন সব একই রকম হয়ে হুম, যাচ্ছে। তো সেই জন্যে কি হয় যে ওটা বেশ ভালো মতো ম্যাচ হয়ে যায়, ওখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু হুম, মাঙ্গলিক আর নন মাঙ্গলিকের বিয়ে হলে হুম। তখন হয়তো কিছু এরকম প্রবলেম আসতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে শোনা যায় যার মাঙ্গলিক দোষ তার নাকি পার্টনারকে বিয়ে করার আগে অন্য কিছুর সাথে বিয়ে দেওয়া হয়। মানে গাছের সাথে বিয়ে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়। হ্যাঁ। এটা এটা কি সত্যিই তাই? হ্যাঁ, এইটা করা হয়ে থাকে কারণ হচ্ছে গিয়ে এটা অনেক প্রাচীন একটা ব্যাপার। হুম, আ এটা কারণ যেটাই আমি বললাম আপনাকে যে ফার্স্ট ম্যারেজ দেখা হয় 7th হাউস দিয়ে হুম, এবং যখন মঙ্গলের দৃষ্টিগুলো আসছে 7th হাউসে হুম, তখন সেই পার্টনারের উপরে বা সেই ব্যক্তির উপরে এই বিপদগুলো আসতে পারে। হুম, কিন্তু একটা গাছের সঙ্গে যখন বিয়ে দেওয়া হলো হুম। তারপর গাছটাকে কেটে দেওয়া হয়। বা হচ্ছে অনেক আচ্ছা। সময় শালগ্রাম শিলার সাথে বিয়ে দেওয়া হতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, বিষ্ণুর সাথে আরকি হ্যাঁ, বিয়ে দেওয়া হতো। হ্যাঁ। তাহলে ওটা ফার্স্ট ম্যারেজ হিসেবে কাউন্ট করা হতো। আচ্ছা। দিয়ে গাছটাকে মেরে দেওয়া হতো। ঠিক আছে? এবার ভগবান তো অমর, তাকে তো মারা সম্ভব নয়। হুম, বাট তাকে বিয়ে দেওয়া হলো। হুম, এবার তখন কি হলো যে ব্যক্তির সাথে বিয়েটা হচ্ছিল হুম। সেটা হচ্ছে যে 2nd বিয়ে এবং আচ্ছা, সেটাকে দেখা হচ্ছে 9th হাউস দিয়ে আচ্ছা, এবং আচ্ছা। সেখানে মঙ্গলের কোনো দৃষ্টি আসছে না। আচ্ছা, আচ্ছা। মানে ১ম বিয়েতে তার সমস্যা হতে পারে। হ্যাঁ, সেইজন্য আচ্ছা। ঐরকম করে তার ফাঁড়াটাকে কাটিয়ে দেওয়া কাটিয়ে হতো দেওয়া আরকি। হয়। হ্যাঁ, এটাই হচ্ছে হুম। আরকি। আচ্ছা, জন্মকুণ্ডলী দেখে কিভাবে বোঝা সম্ভব যে সে চাকরি করবে নাকি ব্যবসা করবে? ফার্স্ট অফ অল চাকরি আমরা দেখব 6th হাউস দিয়ে।
বা হুম, 10th হাউস দিয়ে। মানে চাকরি দেখা হয় অ্যাকচুয়ালি 6th হাউস, আর আপনার কর্মস্থল, কর্মক্ষেত্র সেটা দেখা হবে 10th হাউস। ঠিক হুম, আছে? ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা হয় 7th হাউস। 7th হাউস হচ্ছে আপনার হচ্ছে বিবাহ, হুম, 7th হাউস হচ্ছে আপনার লাইফ পার্টনার, হুম, আপনার বিজনেস পার্টনার এবং আপনার ব্যবসা, বিজনেস। তো সেই 7th হাউস, তার সাথে আমার যে লাভের ঘর বা আয়ের ঘর 2nd হাউস বা 11th হাউস, সেগুলোর কোনো কানেকশন আছে কিনা সেইটা আমাকে দেখতে হবে। হুম, ঠিক আছে? বা ধরুন আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অষ্টক বর্গ বলে, সেখানে কিছু পয়েন্টস থাকে। সেই পয়েন্টস এর বেসিসে আমাকে দেখতে হবে যে আমি চাকরি করলে আমার সেটাতে বেশি পয়েন্টস আসছে নাকি হুম, ব্যবসা করলে বেশি পয়েন্টস আসছে। ঠিক আছে? এটা হবে। এইরকম করে দেখা হয় অনেক ক্ষেত্রে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা হয়। হুম, আর হচ্ছে ধরুন কে কোন মহাদশায় জন্মেছে। ঠিক আছে? কেউ শুক্রের মহাদশায় জন্মেছে, কেউ শনির মহাদশায় জন্মেছে। সেরকম বেসিসে আপনার হচ্ছে আপনার কেরিয়ার পথ কোনটা হতে পারে, কেরিয়ার পাথ কি হতে পারে সেটা সেই মহাদশা বা অন্তর্দশা দেখে সেটা দেখা হয়। আর মেইনলি যেটা দেখা হবে অবশ্যই 6th হাউস। মানে 6th হাউস লর্ড হয়তো আমি দেখলাম আর 10th হাউসে আছে। 6th হাউস লর্ড হয়তো আমার আছে আপনার 2nd হাউসে। হুম, ঠিক আছে? তো প্রাথমিকভাবে আমি তাহলে বলব যে কিন্তু 7th হাউসের সাথে আয়ের যে ঘর বা লাভের ঘর মানে 2nd হাউস বা 11th হাউসের কোনো কানেকশন নেই। হুম, ঠিক আছে? বা আমার 7th হাউস হয়তো খুব খারাপ অবস্থাতে আছে, হুম, দুর্বল আছে। কেউ না কেউ দৃষ্টি দিচ্ছে। বাট হুম, 6th হাউস আমার খুব, খুব স্ট্রং আছে। হুম, তো সেক্ষেত্রে আমি তখন বলব যে না, এই ব্যক্তির হয়তো চাকরি করাটা বেশি ভালো হবে। হুম, এবারে এই ক্ষেত্রে আবার আসছে সরকারি চাকরি না বেসরকারি চাকরি, হুম, এটাও একটা প্রশ্ন আসে। হুম, ঠিক আছে? যারা হয়তো খুব সহজে সরকারি চাকরি পেয়ে গেছেন তারা মানবেন না। বা যারা জ্যোতিষে একদমই বিশ্বাস করেন না তারাও মানবেন না। কিন্তু এটা ফ্যাক্ট, এটা আপনাকে মানতে হবে কারণ আমি যুক্তি দিয়ে বলছি। রিসেন্ট এই জুলাই মাসেই একটা হুম, খবর এসছিল যে কানপুরের একজন স্টুডেন্ট, বিটেক স্টুডেন্ট, যে কিনা তার ইউনিভার্সিটি টপার ছিল, গোল্ড মেডেলিস্ট ছিল, হুম, সুইসাইড করেছে। কারণ সে 50টা সরকারি চাকরির পরীক্ষা দিয়েও একটাতেও সে পায়নি। আচ্ছা, ঠিক আছে? একটা 23 বছর বয়সী একজন বাচ্চা ছেলে সুইসাইড করেছে। এটা কেন? হুম, একটা যে গোল্ড মেডেলিস্ট, একটা হুম, সে ক্লাসের টপার, তার ঠিক, মানে সে সবার থেকে পড়াশোনায় ভালো ছিল। ঠিক। যথেষ্ট মেধাবী সে। যথেষ্ট মেধাবী, হুম, যথেষ্ট সিরিয়াস বা হুম, সিনসিয়ার ছিল তার হুম, পড়াশোনার ব্যাপারে। এরকম তো নয় সে যে লাস্ট বেঞ্চে বসতো বা হুম, পড়াশোনা করতো না, মিডিওকারও ঠিক। সে ছিল না। সে সবার সেরা ছিল। হুম, তারপরেও সে 50টা সরকারি চাকরির পরীক্ষা একটাতেও পাবে না। হুম, এটা কি কখনো সম্ভব হুম, আপনি বলুন? সত্যিই তাই। সেটা কি করে সম্ভব? হুম, সরকারি চাকরির পরীক্ষাও তাই, সরকারি চাকরি তারাই পায় যাদের সূর্য খুব স্ট্রং থাকে। আচ্ছা। ঠিক আছে? হুম, কারণ সূর্য রিপ্রেজেন্ট করে সরকারকে। হুম, অথরিটিকে। তো সেই জন্যে সূর্য রিপ্রেজেন্ট করে। হুম, যারা সূর্যের মহাদশায় জন্মেছে বা হুম, অন্তর্দশায় জন্মেছে, যাদের সূর্য খুব স্ট্রং, ফার্স্ট হাউসের সূর্য। হুম, ফার্স্ট হাউসের সূর্য মানে জানবেন ভীষণ স্ট্রং সূর্য। ঠিক আছে? সে একদম মানে তার অরাই আলাদা। সে যখন একটা ঘরে ঢুকবে হুম, তখন সবাই চুপ করে যাবে। এইরকম টাইপের একটা ব্যাপার। সে যখন হুম, কথা বলবে সবাই চুপ করে থাকবে এইরকম। তো সূর্য যদি খারাপ হয়ে যায় হুম, তখন সরকারি চাকরি নাও পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। হুম, ঠিক আছে? হুম, সূর্য কখন খারাপ হয় এক্ষেত্রে যদি বলা হয়, হুম, সূর্যকে খারাপ করে, সূর্যের সবথেকে বড় হচ্ছে শনি আর হচ্ছে রাহু। ঠিক আছে? শনি যদিও সূর্যের পুত্র হিসেবে দেখা হয় হুম। অ্যাস্ট্রোলজিতে, কিন্তু কিন্তু ছায়ার তাও তো সন্তান। পুত্র আর পিতার পিতার মধ্যে খুবই একটা সম্পর্ক সংঘর্ষ খারাপ কারণ খারাপ একটা চলতে সূর্য থাকে। শনিকে স্বীকার করেনি। ঠিক আচ্ছা, আছে? সেই আচ্ছা। জন্যে হুম, পুত্র খুবই মানে রেগে আছে হুম, সূর্যের ওপরে এবং তাই সে সবথেকে বড় শত্রু আরকি। হুম, তো শনি সূর্যকে খারাপ করে। ঠিক আছে? যদি সূর্য আর শনি একসাথে বসে যায়, হুম, শনি দৃষ্টি দিল সূর্যকে, সেক্ষেত্রেও কিন্তু বা সূর্য যদি শনির রাশিতে মানে মকর রাশি বা কুম্ভ রাশিতে বসে যায়, হুম, সেক্ষেত্রেও সূর্য খারাপ হয়ে যায়। সূর্য শনি একসাথে বসলে শনি কম্বাস্ট হয়ে যায়। যেটা আমি প্রথমের দিকেই বলেছিলাম হুম, যে অস্ত হয়ে যায়। সূর্যের হুম, কাছাকাছি যে গ্রহ আসে সে অস্ত হয়ে যায়। হুম, তাতে শনির কর্মক্ষমতা কিছুটা কমে যায়। কিন্তু সূর্যকে খারাপ করতে সে ছাড়ে না। হুম, ঠিক আছে? যে আমি মরতে, মরতেও মারব। এরকম একটা থাকে আরকি তার অ্যাটিটিউড। আ সূর্যকে খারাপ করে রাহু। হুম। ঠিক আছে? সূর্যকে খারাপ করে সূর্যকে রাহু। খারাপ হুম, করে রাহু। আ রাহু যদি ফার্স্ট হাউসে কারো এসে যায়, হুম, কারণ ফার্স্ট হাউসটা বলা হয় যে সূর্যের ঘর। হুম। ঠিক আছে? কারণ ১ নাম্বার রাশিতে সূর্য এক্সalted হয়, উচ্চ হয়। মেষ রাশিতে সূর্য উচ্চ হয়। আচ্ছা, খুব আচ্ছা। ভালো পজিশন হয়ে হুম, যায়। আরো অনেক বেশি শক্তিশালী হয়ে হুম, যায়। তো সেইখানে যদি সেজন্য ১ম ঘরটাকেও সূর্যের একটা পাক্কা ঘর হিসেবে দেখা হয়। তো হুম, সেইখানে যদি রাহু এসে যায় তখন হুম, সূর্য চার্টে যেইখানেই বসুক না কেন সূর্য অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। হুম, খারাপ হয়ে গেলে তার কনফিডেন্স একদম লো হয়ে হুম, যায়। তো এইরকমভাবে কিন্তু সরকারি চাকরি কি বেসরকারি চাকরি হুম, এই জিনিসগুলো দেখা যায় যে একজন মানুষ এরকম আমার কাছে অনেকেই এসছেন যে, "ম্যাডাম আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি হুম, বা নেব বলে ভাবছি। আপনি আমার চার্টটা দেখে একটু বলতে পারবেন যে আমার সরকারি চাকরি হবে কিনা?" হুম, এইটাই। হুম, যে আমি দেখে তারপর বললাম, আচ্ছা হুম, মঙ্গলও কিন্তু ডিসাইড করতে পারে যে সে ব্যক্তি সরকারি চাকরি পাবে কিনা। আচ্ছা। মঙ্গলেও একটা ভালো অবস্থান হুম, দেখা হয়।
এইরকম। এছাড়া আরো অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনি যদি বলেন, ব্যবসার ক্ষেত্রে যদি বলেন যে শনি যদি হয়, হুম, শনির হচ্ছে গিয়ে ওষুধ ভালো হয়। মেডিসিনের ব্যবসা বলুন বা মেডিসিনের জব বলুন, হুম, সেটা ভালো হতে পারে। এবারে শনির সাথে যখন মঙ্গল এসে যাচ্ছে, তার হুম, ডক্টর হওয়ার চান্সটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে হুম, মেডিকেল ফিল্ডে। হুম, হুম, কারণ হুম। শনি হচ্ছে গিয়ে সার্জারি এ সমস্ত দেখা হয়, আর আচ্ছা, মেডিসিন এটা দেখা হয়, আর মঙ্গল আচ্ছা। হচ্ছে রক্ত। তো সার্জারি করলে তখন তো রক্ত আসবেই। তো হুম, শনি আর মঙ্গলের যোগটা একটা ভালো হুম, ডাক্তার হওয়ার হুম, সম্ভাবনা থাকে। শনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা যারা ব্যবসা করে, এই কনস্ট্রাকশন এর যে ব্যবসা, এই সমস্ত। বুধ হুম, যখন আসছে, তার তখন হয়তো কমিউনিকেশন হুম, রিলেটেড, কনসালটেশন রিলেটেড কোনো হুম, কিছুর ব্যবসা করা, হুম, বা ট্যাক্স রিলেটেড হুম, বা কম্পিউটার রিলেটেড যেকোনো কাজ করা বা ব্যবসা করা, সেগুলো বুধের ক্ষেত্রে হয়। এইরকম করে দেখা হয় যে ব্যবসা বা চাকরি, বা বৃহস্পতি যখন কারো স্ট্রং থাকে, তখন হচ্ছে সে টিচার হতে পারে ভালো, বা কনসালটেন্সি ভালো দিতে পারে। সে যদি ব্যবসা করে, তাহলে বলতে হবে যে আপনি সোনার ব্যবসা করুন। ঠিক আছে? এই ধরনের। বা হুম, ভিনাস যখন কারো থাকে, তখন হচ্ছে হুম, তাকে বলতে হবে যে আপনি, ভিনাস হচ্ছে যেহেতু সাজসজ্জা এই সমস্ত থাকে, হুম, বা যেকোনো লাক্সারি আইটেম, হুম, তো সেরকম কোনো দামি ব্র্যান্ডেড জিনিসের ব্যবসা হুম। করা, জামা কাপড়ের ব্যবসা করা, প্রসাধনী, এইসব আরকি দেখা হয়। ধনী হওয়ার যোগ বলতে জ্যোতিষে কি বোঝায়? ধনী হওয়ার যোগ, দেখুন টাকা আসছে আমাদের ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, 11th হাউস হুম, এইসব, বা 9th হাউস। এইসব জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট হাউস রিপ্রেজেন্ট করছে সেলফকে, সেকেন্ড হাউস হুম, রিপ্রেজেন্ট করছে আয়। ঠিক আছে? 11th হাউস ডিজায়ার, হুম, আর 9th হাউস হচ্ছে লাক। ঠিক আছে? তো এইসব ঘরগুলোতে যখন কেউ না কেউ প্ল্যানেট গুলো কানেকশন করছে, মানে 9th হাউসের লর্ড হচ্ছে হয়তো সেকেন্ড হাউসে আছে, সেকেন্ড হাউস লর্ড হচ্ছে 9th হাউসে আছে। বাড়ি আচ্ছা, থেকে বেরোলেই ইনকাম। আচ্ছা, একটুখানি পরিশ্রম করলেই ইনকাম। মানে আপনি 1% পরিশ্রম করে 10% রিটার্ন পাচ্ছেন। হুম, হুম, ঠিক আছে? হুম, এইরকম দেখা হয়। এছাড়া অনেকগুলো রাজযোগ থাকে। ঠিক আছে? রাজযোগের মধ্যে সবথেকে যেগুলো ভালো রাজযোগ, মানে রাজযোগেরও রাজযোগ যেগুলো, সব ৫ টা রাজযোগ থাকে এরকম, যেগুলোকে পঞ্চমহাপুরুষ রাজযোগ বলা হয়। সেটা হচ্ছে যখন বৃহস্পতি বা বুধ বা শুক্র বা শনি বা মঙ্গল, এই ৪ টে প্ল্যানেট যখন তাদের নিজেদের মানে একটা হচ্ছে কেন্দ্রে থাকতে হবে। মানে ১ নাম্বার ঘর, ৪ নাম্বার ঘর, ৭ নাম্বার ঘর বা ১০ নাম্বার ঘরে এক্সল্টেড অবস্থায় থাকতে, মানে উচ্চ থাকতে হবে, বা নিজের রাশিতে থাকতে হবে। তখন হুম, তাহলে সেটা তারা সে রাজযোগ তৈরি করে। এবার হুম, রাজযোগটা কখন অ্যাক্টিভেট হবে? হুম, সারা জীবন অ্যাক্টিভেট থাকে না। হুম, রাজযোগটা অ্যাক্টিভেট থাকবে যখন ওই গ্রহগুলোর মহাদশা চলবে। হুম, সেই সময় রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যায়। সেই সময় যদি আপনি লাকিলি সেই সময়টা পেয়ে যান, হুম, তাহলে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। চেষ্টা না আচ্ছা, করলে কিছু হবে না, দ্যাট ইস ফর হুম, সিওর। হুম, কিন্তু যদি চেষ্টা করেন, ওই হুম, সময়টাতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। হুম, কিন্তু ধরুন সে রাজযোগের যে বা মহাদশার যে সময়টা, সেটা হয়তো আপনার যখন ৯০ বছর বয়স তখন এলো। ঠিক আছে? হুম, তখন কি লাভ? ওকে? মানে একেকটা মহাদশা অনেকটা টাইম নিয়ে চলে। শুক্রের হুম, মহাদশা সবথেকে লম্বা, এটা চলে ২০ বছর ধরে। আচ্ছা, শুক্রের মহাদশাটা সবথেকে ভালো মহাদশা বলা হয়। আচ্ছা, কারণ এই সময় মানুষ সবকিছু পায়, হুম, বা চেষ্টা করলে এই সময় মানুষের বিয়ে হয়, বাচ্চা হয়, এই সময় হুম, মানুষের গাড়ি, বাড়ি, হুম, ধন-দৌলত সবকিছু এই সব, সময়ে সম্ভব হয়। হুম, কারণ শুক্র এইসবেরই দেবতা যেহেতু হুম, আমাদেরকে দেয়, হুম, তো এই সময়টাতে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। হুম, কিন্তু যদি না চেষ্টা করেন, বা সেই যোগটা যদি আপনার জীবিতকালে না আসে বা কর্মক্ষম অবস্থাতে না আসে, তাহলে রাজযোগ থেকেও কোনো লাভ নেই। লাভ নেই। হুম। হ্যাঁ, আচ্ছা, বিদেশে থাকা বা বিদেশে স্থায়ী হওয়া, হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে কি যোগ বলা যেতে পারে? দেখুন, বিদেশ হচ্ছে গিয়ে 12th হাউস হিসেবে, 12th হাউসকে বিদেশ দেখা হয়। হুম, তো 12th হাউস হচ্ছে খরচার দেখা হয়, হুম, আ আর হচ্ছে হসপিটাল দেখা হয়, আর 12th হাউস হচ্ছে বিদেশ দেখা হয়। তো সে 12th হাউসের সাথে যখন 9th হাউস আমার কোনোভাবে কানেকশন করছে, মানে হুম, ভাগ্য। আমি যদি বিদেশে যাই, আমার ভাগ্যটা আরো খুলবে। হুম, ঠিক আছে? বা ফার্স্ট হাউসের সাথে 12th হাউস দেখা হুম, হচ্ছে। হুম, যে আমি আমি নিজে বিদেশ যাবো, বা রাহুর অবস্থান বা বৃহস্পতির যদি দৃষ্টি দেয়, ধরুন রাহু বা বৃহস্পতি যদি 4th হাউসে থাকে, 6th হাউসে থাকে, বা 8th হাউসে থাকে, বা 12th হাউসে থাকে, তখন তারা বিদেশে খুবই ভালো সেটেল করার তাদের যোগ দেখা যায়। হুম, শনিও 12th হাউসে থাকলে বিদেশে ভালো সেটেল করতে পারে। কিন্তু শনি ১ম দিকে খুব বাধা দেয়। কারণ হুম, শনির কাজই হচ্ছে বাধা দেওয়া। বাধা দেওয়া। তাকে হুম, পরখ করা, যাচাই করা যে মানুষটা আদৌ যোগ্য তো? হুম, নাকি একে আমি একটু বেশি তেল দিয়ে দিচ্ছি, হুম, এতটাও এ যোগ্য নয়। হুম, তো হুম, এইটা হুম, শনি দেখে আরকি। হুম, বাট ১ম টা বাধা দিল, শনি একবার 12th হাউসে থাকলে, একবার বিদেশ চলে গেলে, সেটেল করে গেলে, আর কোনদিন ফেরত আসতে পারে না। এইটা একটা বাজে হুম। ব্যাপার আরকি। মানসিক চাপ বা উদ্বেগের সঙ্গে কোন রাশি জড়িয়ে আছে? দেখুন, রাশি অনেকই জড়িয়ে আছে। আসলে আপনাকে দেখতে হবে যে কোন গ্রহ। হুম, ঠিক আছে? মানসিক চাপ আর উদ্বেগ যদি বলেন, ১ম এ আমি বলব চন্দ্রের কথা। হুম, কারণ চন্দ্র হচ্ছে গিয়ে আমাদের যে সোলার সিস্টেমের মধ্যে, মানে হুম, সোলার সিস্টেমের বাদ দিয়ে আমি অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলছি, যে হুম, আমাদের ৯ টা প্ল্যানেট আছে। হুম, তো ৯ টা প্ল্যানেটের মধ্যে যে চন্দ্র হচ্ছে সবথেকে ফার্স্ট মুভ করে। ঠিক আছে? 2.25 ডেজ এ চন্দ্র রাশি পরিবর্তন করে। ওকে? আচ্ছা,
এত তাড়াতাড়ি সে রাশি পরিবর্তন করে, মানে 30 দিনে তার হয়ে যায় সব 12টা রাশি তার কভার হয়ে যায়। হুম, তো সেই জন্যে চন্দ্র যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছে, মুভ হুম, করছে খুব, তো সেই জন্যে ওই বেশি দায়ী। চন্দ্রই বেশি দায়ী হয় যে আমাদের মেন্টাল পিস কিরকম হুম, থাকবে। হুম, ঠিক আছে? ফার্স্ট হাউসে মুন যাদের থাকে হুম, ভীষণ ইমোশনাল হয়। ভীষণ মানে কি বলবো? একদমই ইমোশনাল। সে কি করবে না করবে মানে অল্পেই সে একটু শাহরুখ খানের মুভি দেখলেই হয়তো কেঁদে ফেলবে। হুম, হুম, এইরকম হুম, টাইপের মানুষ হয়। ঠিক আছে? মেসি হেরে গেলে কাঁদে। হুম, এইরকম টাইপের মানুষ তারা। কর্কট রাশি যারা হয় খুব নরম মনের হয়। এরাও হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি মানে যেহেতু চন্দ্র হচ্ছে তাদের লর্ড, সেই জন্য তারা খুব তাড়াতাড়ি আরকি দুর্বল হয়ে যায়। হুম, মানসিক যে অস্থিরতা হুম, বলুন, এটা এদের মধ্যে বেশি দেখা যায়। তো চন্দ্রই বেশি হুম। দায়ী আরকি। আর কোন গ্রহ মানুষের জীবন সবচেয়ে তাড়াতাড়ি বদলে দিতে পারে? তাড়াতাড়ি যদি বলেন বদলে দেওয়ার কথা তাহলে বলব রাহু। আচ্ছা। ঠিক আছে? কারণ রাহু হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা প্ল্যানেট। আর ভীষণ ভালো প্ল্যান করতে পারে, দারুণ ম্যানিফেস্ট করতে পারে। হুম, আ যে ধরুন কেউ হয়তো একটা রিলস করে হুম, ভাইরাল হয়ে গেল। হুম। ঠিক আছে? সেটা জানবেন রাহু করছে। মানে রাতারাতি বিখ্যাত হওয়ার যে হ্যাঁ, ব্যাপারটা? রাতারাতি বিখ্যাত হওয়ার যে ব্যাপারটা সেটা রাহু করে। হুম। কিন্তু ওর স্থায়িত্ব বেশিদিন থাকে না। আচ্ছা। তারপরে আপনাকে কিন্তু কন্টিনিউ চেষ্টা করে যেতে হুম, হবে। হুম। আপনি রানু মন্ডলকে দেখুন। হুম, হুম, হুম। ঠিক আছে? আর কেউ তাকে খুঁজে পায় না এখন। রাতারাতি বিখ্যাত কিন্তু এখন রাতারাতি আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় না। এবার উনার দেখুন একটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ, উনার হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা দেখা কিন্তু হয়। আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল বললেন হ্যাঁ, আরকি। অ্যাজ অ্যান ঠিক, এক্সাম্পল ঠিক, আমি এটা বললাম ঠিক। আরকি। হ্যাঁ। কালসর্পযোগ কি সত্যিই ভয়ংকর? দেখুন কালসর্পযোগ কখন তৈরি হয়? ১২ টা তো আমাদের ঘর থাকছে একটা কোষ্ঠীতে। তো সেইখানে ৯ টা প্ল্যানেট ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ঠিক আছে? তো এমনিতেও হচ্ছে গিয়ে একটা ৩ টে ঘর আমার এমনি খালি থাকছে। তাই না? একেকটা ঘরে যদি আমার একটা করে প্ল্যানেটও থাকে তাহলেও আমার ৩ টে ঘর খালি হুম, থাকছে। এবারে কি হয় যখন এবার কোনো ঘরে হয়তো ২ টো প্ল্যানেট একসাথে থাকলেও ৩ টে প্ল্যানেট ৪ টে প্ল্যানেট ৫ টা প্ল্যানেট পর্যন্ত একসাথে থাকতে পারে। ঠিক হুম, আছে? তো সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যখন রাহু আর কেতুর মাঝখানে লেটস সাপোজ আপনার 11th হাউসে কেতু আছে, 5th হাউসে রাহু আছে। ঠিক হুম, আছে? এবার তার মাঝখানে সমস্ত বাকি প্ল্যানেট গুলো চলে এলো। বাকি যে ৭ টা প্ল্যানেট চলে এলো আর বাকি দিকটা পুরো খালি থেকে গেল। হুম। সেটাকে কালসর্প দোষ বলে। যার আচ্ছা, গোষ্ঠীতে এইরকম যোগ থাকে সেটাকে কালসর্প দোষ বা কালসর্প যোগ তখন তার তৈরি হয়। এবার ১২ রকম কালসর্প দোষ হয়। কারণ আচ্ছা। রাহুর অবস্থান অনুযায়ী কালসর্প দোষটা হয়। এবারে কালসর্প দোষে অনেক ধরনের সমস্যা হতে পারে। মানে সবথেকে কালসর্পদোষেরও আবার বিভিন্ন রকম ভেরিয়েশন আছে? হ্যাঁ, অনেক ভেরিয়েশন আছে যে আচ্ছা, ফার্স্ট হাউসে থাকলে কি হয় হুম, থেকে 12th হাউস পর্যন্ত কি হয় আচ্ছা। এইরকম। তার উনি মধ্যে কোনটা আবার সবচেয়ে বেশি ভয়ংকর এরকম আছে না নাকি? সবই ভয়ংকর। সবগুলোই ভয়ংকর। সবগুলোই ভয়ংকর হিসেবে প্রাথমিকভাবে হুম, দেখা হয়। তারপরেও কিছু ব্যাপার থাকে হুম, যেগুলো দেখতে হয়। হুম, যেমন আমি একটু বলি আরকি হুম, জিনিসটা। আ কেন খারাপ বলা হয়? কারণ হচ্ছে কালসর্প দোষে যেটা হয় আপনি খুব হার্ড ওয়ার্ক করছেন। হুম, কিন্তু রেজাল্ট পাবেন না। হুম, আপনার যতটা পোটেনশিয়াল আপনি সেই অনুযায়ী রেজাল্ট পাবেন না। আপনি যতই ট্রাই করে নিন না কেন। এবার রাহু কোথায় বসে আছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে? যদি ফার্স্ট হাউসে বসে থাকে, কেতু 7th হাউসে বসে থাকে এবং তার মাঝখানে যদি বাকি সমস্ত প্ল্যানেট এসে যায়, তখন হচ্ছে কি আপনি নিজেকে আপনি যেটা আপনার যতটা পোটেনশিয়াল, আপনার যতটা হুম, ক্যাপাবিলিটি হুম, আপনি সেটা রিকগনিশন পাবেন না। কেউ আপনাকে পুছবে না। হুম, ঠিক আছে? 2nd হাউস হচ্ছে মানি হাউস। 2nd হাউসে রাহু বসলে যে কালসর্প দোষটা হচ্ছে, হুম, হুম, সেক্ষেত্রে কি হচ্ছে আপনি টাকা ততটা ইনকাম করতে পারবেন না। হুম, ঠিক আছে? 4th হাউসে যেটা বসলে কি হয়, 4th হাউস হচ্ছে মায়ের সমস্যা। 9th হাউসে থাকলে কি হয় বাবার সমস্যা। 9th হাউস যেহেতু বাবাকে রিপ্রেজেন্ট করে। তো এইরকম বিভিন্ন পজিশনে বসে হুম, কালসর্প দোষ যেগুলো হয় রাহুর অবস্থানের জন্যে, হুম, হুম। তো সেক্ষেত্রে আলাদা, আলাদা প্রবলেম হয়। কিন্তু মোদ্দা কথা এইটাই যে জীবনে প্রচন্ড হার্ডল আসে, প্রচন্ড বাধা আসে সমস্ত ক্ষেত্রে। এই প্রত্যেকটা বাধা ক্ষেত্রে। নিরাময়ের জন্য কি করা উচিত তার? কালসর্প দোষ কাটানোর উপায় হচ্ছে গিয়ে প্রথমত অনেকেই বলেন যে হনুমান চালিসা পাঠ করলে নাকি কালসর্প দোষ কেটে কেটে যায়। যায়। হুম, কিন্তু না সেটা হয় না। কিছুটা হয়তো প্যাসিফাই হয়, কিছুটা প্রশমিত করা যায়। হুম, ঠিক আছে? কারণ বজরংবলী হয়তো আমাদেরকে সেই শক্তি দেন হুম, যে আমরা যাতে যেকোনো কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে সামলে নিতে পারি বা যেকোনো হুম, কঠিন পরিস্থিতিতে আমরা তার মোকাবিলা করতে পারি। হুম, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কালসর্প দোষ কয়েকটা স্পেসিফিক জায়গাতেই কাটানো হয় পুজো করাটা। আপনাকে এইখানে কেউ যদি বলে কাছাকাছি যে কালসর্প দোষ কাটানো যায়, আমি পুজো করিয়ে দেব, জানবেন সেটা ভুল। ঠিক আছে? ভারতে খুব কয়েকটি সীমিত জায়গাতেই কালসর্প দোষ কাটানো হয়। একটা হচ্ছে আপনার আ উজ্জয়িনীর মহাকালেশ্বর হুম। মন্দির, মহাকাল মন্দির সেইখানে কালসর্প দোষ কাটানো যেতে পারে। আচ্ছা আর হচ্ছে আপনার ত্রম্বকেশ্বর মন্দির, সাউথ ইন্ডিয়াতে কয়েকটা মন্দির আছে এরকম। আর হচ্ছে আপনার একটা ঠিক আছে। বৃন্দাবনে এক মন্দির আছে, একটা শিব হুম, মন্দির। হুম। সেইখানেও হচ্ছে এরকম কালসর্প দোষ কাটানো হয়। তো কয়েকটা লিমিটেড জায়গাতেই কিন্তু কালসর্প দোষ কাটানো হয়। যেখানে সেখানে কাটানো যায় না। যায় না। না। যে নিজের সঠিক জন্ম তারিখ জানে না, হুম। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
এরকম হতেই পারে। হুম, এখন দেখুন আমাদের যে চার্ট বলুন, সেইটা অ্যাকচুয়ালি ৪ টে তত্ত্ব দিয়ে তৈরি। ৫ টা তত্ত্ব মেইনলি, হুম, সেটা বাস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে হচ্ছে ফায়ার এলিমেন্ট, তত্ত্ব বা এলিমেন্ট যেটাকে বলে, ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্ব, হুম, আর্থ এলিমেন্ট বা পৃথিবী তত্ত্ব, এয়ার এলিমেন্ট বা বায়ু তত্ত্ব এবং হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্ব। আর একটা আকাশ তত্ত্ব, তার মধ্যেই ৪ টেকে ধরা হয়। তো অ্যাস্ট্রোলজিক্যালি ৪ টেকেই ধরা হয় আরকি। ৫ নাম্বার আকাশ তত্ত্বটাকে এর মধ্যে কাউন্ট করা হয় না। তো আমাকে এই ৪ টে এলিমেন্ট যদি যদি আমরা স্ট্রং করে ফেলতে পারি আমাদের রোজকার কাজের মাধ্যমে, তাহলে আমরা যথেষ্ট ভালোভাবে বাঁচতে পারবো। যেকোনো কাজেই সফল হতে পারবো। এই ক্ষেত্রে দেখুন কি হয়, আগেকার দিনে আপনারা শুনে থাকবেন একটা কোনো গল্প হয়তো। এগুলো রামায়ণ, মহাভারত বা পুরাণে অনেক সময় এই গল্পগুলো আসতো। রাজার সন্তান হচ্ছে না বা কিছু হুম, হচ্ছে না বা কোনো মনস্কামনা নিয়ে কোনো মুনি ঋষির কাছে হুম, গেছেন। মুনি ঋষি তাকে একটা কোনো ফল দিলেন, হুম, একটা আম দিলেন বা আপেল দিলেন, হুম, দিয়ে বললেন, "এটা খেয়ে নাও, তোমার মনস্কামনা পূর্ণ হুম, হয়ে হুম, যাবে।" হুম, ঠিক আছে? এবং তিনি খেতেন, তার মনস্কামনা পূর্ণ হয়ে যেত। হুম, এগুলো গল্প হিসাবে আমরা ছোট থেকে শুনে হুম, এসেছি। কিন্তু এর পেছনে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে গিয়ে এই যে মুনি ঋষিরা এরা না বাকসিদ্ধ হতেন। বাকসিদ্ধ মানে এনারা যেটা বলতেন সেটা ফলে যেত। ঠিক আছে? ইনফ্যাক্ট অ্যাস্ট্রোলজিক্যালিও অ্যাস্ট্রোলজারদের এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হয়। যে আমি যেটা বলছি সেটা যেন সঠিক হয়। হুম, সেটা যেন সত্যি হয়। আমার কাছে যিনি এসেছেন অ্যাডভাইস নিতে, হুম, তাকে যেন আমি সঠিক গাইড করতে পারি। হুম, ঠিক আছে? তো আমাদেরকেও এই রেমেডিগুলো করতে হয়। তো সেই রেমেডিগুলোই আমি আপনাদেরকে বলছি, দর্শকদেরকে, যাতে তারা এগুলো ফলো করতে পারেন। তো সেই মুনি ঋষিরা কি করতেন দেখুন, নিজেদের এই ৪ টে এলিমেন্টকে স্ট্রং করার জন্যে প্রত্যেকদিন কি করতেন, সকালে ঘুম থেকে উঠতেন। তারপরে ধরুন স্নান করতে যেতেন নদীতে। স্নান করতে যাওয়ার আগে তারা কি করতেন, মাটিকে প্রণাম করতেন। ঠিক আছে? মাটির সাথে একটা সংযোগ করতেন। জলে নামতেন, স্নান করতেন, সূর্যকে জল দিতেন, মন্ত্র উচ্চারণ করতেন। এইখানেই হয়ে গেল সমস্ত এলিমেন্টগুলো পূর্ণ। এবারে আমরা কি করতে পারি? ফায়ার এলিমেন্ট স্ট্রং করতে। ফায়ার এলিমেন্ট যাদের স্ট্রং নেই, তাদের কি হয়? ডিসিশন নিতে পারে না, কোনো কিছু রিস্ক নিতে পারে না। ঠিক আছে? তারা কি করবে? প্রত্যেকদিন সকালে সূর্য প্রণাম করবে। হুম, ঠিক আছে? প্রত্যেকদিন সকালে ভোরবেলা উঠে সূর্যদেবকে জল দেবে, সূর্য প্রণাম করবে। একটা এলিমেন্ট স্ট্রং হয়ে গেল। নেক্সট হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট যাদের দুর্বল, টাকা থাকে না। অনেক টাকা ইনকাম করলেও টাকা রাখতে পারে না, চলে যায়, হাত থেকে বেরিয়ে যায়। হুম, ঠিক আছে? তারা কি করবে? মাটির সাথে, আর্থের সাথে তাদের সংযোগ করতে হবে। হুম, খালি পায়ে প্রত্যেকদিন ১০ থেকে ১৫ মিনিট মাটিতে বা ঘাসে হাঁটুন। হুম, গাছ লাগান। হুম, প্রকৃতির যত্ন নিন। যেখানে সেখানে নোংরা ফেলবেন না। আর্থকে ভালোবাসুন, আর্থকে ভালো রাখুন। আর্থ এলিমেন্ট স্ট্রং হয়ে গেল। থার্ড হচ্ছে এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট স্ট্রং করতে মন্ত্র উচ্চারণ করুন। হুম, যেকোনো মন্ত্র উচ্চারণ করুন। হুম, নিদেনপক্ষে ওম এই মন্ত্রটাই করুন শুধু। হুম, এয়ার এলিমেন্ট স্ট্রং হলো। এয়ার এলিমেন্ট স্ট্রং না হলে কি হয়? মানুষ নিজেকে এক্সপ্রেস করতে পারে না। হুম, কমিউনিকেশন দুর্বল হয়ে যায়। ৪ নাম্বার হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্টের জন্য আপনি যখন স্নান করবেন তখন যে স্নান মন্ত্র সেটা উচ্চারণ করুন। হুম, তাহলেই আপনি আপনার জীবনটাকে অনেক স্মুথলি এগিয়ে নিয়ে যেতে হুম। পারবেন। একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম কোনগুলো? যেগুলো না মানলে সমস্যা বাড়তে পারে? আ বাস্তুর নিয়ম যদি বলেন একটা বাড়ির ক্ষেত্রে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে মেইন এন্ট্রান্স, হুম, খুব ইম্পোর্টেন্ট। আ তার হচ্ছে আ বাথরুম হুম, বা বলবো আমি আ তার হচ্ছে কিচেন, সেন্টার, ঠিক আছে? আর ২ টো জোন আমি বলব বা ২ টো দিক আমি বলব, নর্থ হুম, আর হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে? আচ্ছা। এগুলো কেন ইম্পোর্টেন্ট? ফার্স্ট অফ অল এন্ট্রান্স কেন ইম্পোর্টেন্ট? হুম, এন্ট্রান্স হচ্ছে কারণ হচ্ছে আপনি সেই বাড়িতে ওই দরজা দিয়ে ঢুকছেন। হুম, তো আপনার সাথে হোক বা অন্যভাবে হোক পজিটিভ নেগেটিভ এনার্জি সব ওটা দিয়ে আসছে। আচ্ছা। ঠিক আছে? হুম, ভগবানের আশীর্বাদ হোক, যা কিছু হোক সবই এন্ট্রান্স দিয়েই কিন্তু আসছে। হুম, সেখান দিয়ে আসে না। সেজন্য মেইন এন্ট্রান্সটা ঠিক রাখাটা ভীষণ জরুরি। হুম, সেন্টার হচ্ছে গিয়ে বাড়ির যেটাকে বলে ব্রহ্মস্থান। হুম, সেই সেন্টারে কোনো পিলার থাকা, সিঁড়ি থাকা, বাথরুম থাকা, এটা খারাপ। নর্থ ইস্টে বাথরুম থাকা সবথেকে খারাপ, সবথেকে খারাপ। নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ। ঠিক আছে? ঈশান হচ্ছে শিবের নাম। হুম, ঈশানে আছে কৈলাস পাহাড়, যেখানে শিবের বাসস্থান। হুম, সেইখানে বাথরুম রাখা মানে সে বাড়ি পুরো গেছে। আচ্ছা। ঠিক আছে? রান্নাঘর, রান্নাঘরের সবথেকে ভালো পজিশন হচ্ছে সাউথ ইস্ট, দক্ষিণ-পূর্ব কোণ, যেটাকে বলে অগ্নিকোণ। হুম, কারণ রান্নাঘর হচ্ছে আগুন হুম, আর অগ্নিকোণে তার মানে রান্নাটা করতে হুম, হবে। হুম, তো রান্নাঘর কোনোভাবেই তার যেটা শত্রু এলিমেন্ট সেটা হচ্ছে নর্থ। হুম, নর্থের দিকে যেন কোনোভাবে না হয়। হুম, কারণ নর্থ হচ্ছে ওয়াটার এলিমেন্ট। হুম, সেই দিকে যেন রান্নাঘর না হয়। হুম, তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। হুম।
আচ্ছা, এই বাস্তুর কারণে কি অর্থনৈতিক সমস্যা বা স্বাস্থ্য সমস্যা এসবগুলো লেগে থাকেই? অবশ্যই লেগে থাকে। কারণ ১ম এ বললাম যে নর্থ ইস্টে বাথরুম নৈব নৈব চ। হুম, ঠিক আছে? এবার সেটা যদি আমি বাদও দিলাম, হুম, আমার কি হলো উত্তর দিক এবং পশ্চিম দিক খুব ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট এই কারণে যে উত্তর দিক হচ্ছে গিয়ে আমাদেরকে অপরচুনিটিস এনে দেয় এবং পশ্চিম দিক থেকে টাকা-পয়সা আসে। হুম, ঠিক আছে? তো সেজন্য এই দুটো দিক খুব ইম্পোর্টেন্ট। এবারে ডিপেন্ড করছে যে আপনার শুধু বাস্তু আমি বলব না, এখানে অ্যাস্ট্রোলজিও কিছুটা চলে আসছে। এটাকে অ্যাস্ট্রো বাস্তু বলে। এটা হুম, কিছুটা আধুনিক রূপ আরকি, হুম, শুধু বাস্তু নয়। তার কারণ আপনি হয়তো বলবেন যে একটা বাড়িতে তো একটা লোক থাকছে না। হুম, একটা বাড়িতে ধরুন ৪ টে লোক থাকছে। হুম, এবার একটা সময় এলো সেই লোকটার হয়তো পশ্চিম দিকে বাথরুম আছে বা উত্তর দিকে বাথরুম আছে সেই বাড়িটাতে। ঠিক আছে? এবার একটা সময় এলো যখন দেখা গেল কোনো একটা নির্দিষ্ট লোকেরই শরীর খারাপ হচ্ছে, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, চাকরিতে খারাপ অবস্থা হচ্ছে, ব্যবসা ডাউন হয়ে গেছে। বাকি ৩ টে লোক ভালো আছে। হুম, সেটা কি করে সম্ভব? হুম, হুম। তাহলে খারাপ বাস্তু যদি হতো তাহলে তো সকলেরই সকলেরই খারাপ খারাপ হতো। হতো। হুম, এর উত্তর লুকিয়ে আছে অ্যাস্ট্রোলজিতে। সেই লোকটার হয়তো সেই সময় শনির দশা চলছিল। শনি রিপ্রেজেন্ট করে ওয়েস্ট জোনকে। আচ্ছা। ঠিক হুম, আছে? ওয়েস্ট জোনে রিপ্রেজেন্ট করে শনি। হুম, তো সেই জন্যে যখন ওয়েস্ট জোনটা তার খারাপ হয়ে আছে, হুম, যখন শনির দশা শুরু হলো, হুম, তখন কি হলো সেই দিকের যে খারাপ ইফেক্ট গুলো সেই হুম, লোকটাকেই বেশি এফেক্ট করতে লাগলো। আচ্ছা। বাকিদের হয়তো অতটা করল না। করল না। হুম। হ্যাঁ। তাহলে এই বাস্তুদোষ প্রতিকার করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সবকিছুরই রেমেডি হবে ম্যাডাম। হুম, শুধু নর্থ ইস্টের বাথরুমটার কোনো রেমেডি নেই। রেমেডি না, নেই। ওটা ভেঙে দিতে হবে। আচ্ছা। বাকি অনেকেই বলেন যে সাউথ ওয়েস্টে নাকি মেইন এন্ট্রান্স থাকতে নেই। হুম। কিন্তু সেটারও আছে রেমেডি। সেটাও রেমেডি করা যায়। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় কোন বাস্তু বিষয়ক কোন নিয়মগুলো মাথায় রাখা অবশ্যই মানে উচিত? উচিত, অবশ্যই উচিত। প্রথমত আপনাকে এন্ট্রান্সটা দেখতে হবে। নর্থ ফেসিং বাড়ি হওয়া সবথেকে ভালো। তার আচ্ছা। কারণ হচ্ছে বাস্তুতে কি হয় ৩২ টা দিক হয়। এবার ৩২ টা অনেক ছোট, ছোট পয়েন্ট এসে হুম, যাচ্ছে। মানে ৩৬০ ডিগ্রিকে আমরা ৩২ দিয়ে হুম, ভাগ ৩২ টা যখন জোন করছি, হুম, তো সেজন্য ১৬ টা দিক মোটামুটি দেখা হয়। ১৬ টা ডিরেকশন বাস্তুতে দেখা হয়। তো সেই ১৬ টা ডিরেকশনের মধ্যে ৯ টা ডিরেকশনে এন্ট্রান্স হওয়া ভালো। ঠিক আছে? ৪ টে দিক টোটাল হুম, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। হুম, তো নর্থের দিকে ৩ টে আছে জোন যেগুলো ভালো। ঠিক আছে? N3, N4, N9 হুম, এই ৩ টে হচ্ছে গিয়ে নর্থের দিকে ভালো। তো সেইজন্য বলা হয় যে নর্থ ফেসিং বাড়ি হলে মোটামুটি সেইটা ভালোর মধ্যেই হুম, পড়ে যায়। এই জিনিসটা সেন্টারটা আপনাকে দেখতে হবে। হুম, সাউথ ইস্টের দিকে যদি কিচেন থাকে সেটা খুব হুম। ভালো হবে। আর নর্থ ইস্টে যেন বাথরুম না থাকে এটা দেখতে হবে। আচ্ছা, অফিস, দোকান, ব্যবসা এইসবের ক্ষেত্রে বাস্তু কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল ডিপেন্ড করছে যে আপনার কিসের দোকান, কিসের অফিস। অফিস যদি করেন বা দোকান করেন, প্রথমত যদি সম্ভব হয় যেটা উত্তর-পূর্ব যে ঈশান কোণে আপনি হুম, ঠাকুর দেবতাকে রাখতে পারেন। হুম, ধরুন আপনি কম্পিউটার টেবিলটা রাখবেন, সেটা কোন হুম, দিকে রাখবেন? আপনি যদি ধরুন ট্রেডিং সংক্রান্ত কাজ করেন, আমি বলব হুম, সেটাকে আপনি পশ্চিম দিকে রাখুন। হুম, যদি আপনি ট্যাক্স সংক্রান্ত কাজ করেন বা কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করেন, সেটাকে আমি বলব আপনি উত্তর দিকে কম্পিউটার টেবিলটা রাখুন। ঠিক আছে? এবারে কারো রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে। হুম, তার যে জলের ট্যাঙ্ক বা বেসিন সেইটাকে আমি বলব যে আপনি অন্য একটা দিকে রাখবেন। একটা নর্থ সাইডে হয়তো আপনি রাখলেন। আপনার যেটা ধরুন কিচেন, রেস্টুরেন্টের কিচেন সেটাকে আমি বলব আপনি সাউথের দিকে রাখুন। হুম, ঠিক আছে? বা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হুম, সেটা কিভাবে রাখবেন। হুম, তো অবশ্যই যেকোনো দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, অফিস বলুন সেক্ষেত্রেও ব্যবসা মানে বাস্তুটা সমান ইম্পোর্টেন্ট। হুম। সবাই কি রত্ন পড়তে পারে? নাকি কুণ্ডলী বিচার করে তারপরেই তার রত্ন পরা উচিত? না, অবশ্যই কুণ্ডলী বিচার করে, না হলে রত্ন পরা কখনোই উচিত নয়। যেকোনো র‍্যান্ডম রত্ন কখনোই আপনি পড়তে পারেন না। হুম, আপনাকে দেখতে হবে যে আপনার সাধারণত যেটা সবথেকে পপুলার যে প্রসেসটা সেটা হয় যে আপনার ১, ৫, ৯ ঘরের যে লর্ড, সেই লর্ডের আপনি রত্ন পড়তে পারেন। ১ নাম্বার ঘর, ৫ নাম্বার ঘর বা ৯ নাম্বার ঘরের লর্ড। কিন্তু সেই লর্ড যেন ভালো হয়, শক্তিশালী হয়, কোনো ভালো সে যেন হাউসে বসে থাকে। সে লর্ড যদি নিজেই দুর্বল হয়ে যায়, ফার্স্ট অফ অল রত্ন পড়া হয় কিন্তু কোনো স্ট্রং লর্ডের রত্ন পড়তে হয় আপনাকে। কোনো দুর্বল গ্রহকে আপনি স্ট্রং করার জন্য রত্ন পরে কোনো লাভ নেই। হুম, স্ট্রং যে আছে তাকে রত্ন পরে আপনি আরো বেশি তাকে অ্যাক্টিভেট হুম, করতে হুম, পারবেন। তো হুম। সেটা অবশ্যই দেখতে হবে। না দেখে ভুল রত্ন পড়লে নেতিবাচক প্রভাব আসতে পারে অবশ্যই, জীবনে? অবশ্যই। বহু লোক আছে এরকম এবং আসেন আমার কাছে হুম, ভুলভাল রত্ন পরে এসে বলছে যে আমার এত সমস্যা হচ্ছে। হুম, ঠিক আছে? আমি হয়তো তার চার্ট দেখে আমি বলে দিলাম যে এই লোকটা এই রত্ন পরে আছে। ডেফিনিটলি এই হুম, রত্ন পরে আছে। তারপর তাকে হয়তো জিজ্ঞেস করলাম যে, "আপনি কি এগুলো পরে আছেন?" "না, হ্যাঁ।" এগুলো খুলুন। হুম, ঠিক আছে? যেমন ধরুন আমি বলছি আপনাকে যে হয়তো কেউ একজন তার হয়তো লগ্ন লর্ড হচ্ছে মঙ্গল। ঠিক আছে? হুম, পড়ে আছে প্রবাল সে একটা পড়ে আছে। যেহেতু ১ নাম্বার ঘরে তার হয়তো ১ নাম্বার রাশি আছে বা ৮ নাম্বার রাশি আছে। ঠিক আছে? কিন্তু মঙ্গল হয়তো এইদিকে বসে আছে কোনো খারাপ ঘরে। হয়তো সে বসে আছে 8th হাউসে, সে হয়তো বসে আছে 7th হাউসে। হুম, ঠিক আছে? তখন কিন্তু সেটা খারাপ। মানে ভালো ঘরের লর্ড হলেও সে হুম। লর্ড যদি নিজে দুর্বল হয়ে যায়, তখন সেটা পড়া যায় না।
আচ্ছা, কোন, কোন এমন রত্ন আছে যেগুলো একসাথে পরা উচিত নয়? অনেক রত্ন আছে এরকম। যেমন ধরুন প্রবাল আর পান্না হুম, অনেককে দেখি। আমি জানি না কারা সাজেস্ট করেন এইরকম হুম, প্রবাল আর পান্না একসাথে পড়তে। প্রবাল হচ্ছে গিয়ে আপনার মঙ্গলের স্টোন আর পান্না হচ্ছে বুধের স্টোন। এরা হুম। পরস্পর চিরশত্রু। আচ্ছা। এবার ব্যাপারটা শত্রুতার জন্য যে পড়বে না এইরকমটা নয়। কিন্তু কেউ একজন হিসেব করলেই দেখতে পাবে হুম, যে যার ধরুন হচ্ছে গিয়ে লগ্নে ধরুন লগ্ন লর্ড হচ্ছে মঙ্গল, তার দেখবেন যে বুধ হচ্ছে কোনো খারাপ ঘরের লর্ড। হতেই হবে। বা হুম, বুধ যদি ভালো ঘরের লর্ড হয় তাহলে মঙ্গল খারাপ ঘরের লর্ড। গাঁট গুণেই লোকের হিসেব হয়ে যাবে। হুম, আবার ধরুন আবার ধরুন হচ্ছে নীলা বা পোখরাজ একসাথে হুম, পড়তে নেই। এরকম বহু আছে হুম। যেগুলো একসাথে পড়তে নেই। আচ্ছা, কোনো ফ্যামিলিতে হয়তো একজন মানুষ একটা রত্ন ধারণ করেছে হুম। তার জন্মকুণ্ডলী হিসেবে। সেই প্রভাব হয়তো তার ফ্যামিলির অন্য কারোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। এটা কি সম্ভব? হ্যাঁ, হতে পারে। অবশ্যই হতে পারে। ধরুন তিনি কি করলেন একটা ভুল রত্ন পড়ে হুম, নিজের 7th হাউসটাকে খারাপ করছেন। হুম, 7th হাউস হচ্ছে নিজের লাইফ পার্টনারকে। হুম, 5th হাউসকে খারাপ করছেন। হুম, ঠিক আছে? 5th হাউস হচ্ছে সন্তান। হুম, 9th হাউসকে খারাপ করছেন। 9th হাউস রিপ্রেজেন্ট করে বাবাকে। 4th হাউস হুম, রিপ্রেজেন্ট করে মাকে। হুম। ঠিক আছে? মানে সবটা মাথায় রেখেই তবে রত্ন হ্যাঁ, ধারণ করাটা অবশ্যই, উচিত। অবশ্যই। হ্যাঁ। হুম। আপনার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা গল্প শুনবো, যেমন ধরুন আপনি কাউকে সাজেস্ট করেছেন যে এই রত্নটা তার পড়া উচিত এবং সে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন পেয়েছে তার জীবনে। এরকম কোনো অবশ্যই। অভিজ্ঞতা? এরকম তো অনেকেই আছে। কিন্তু একটা যেটা আমার খুব বেশি আরকি এখন এই মুহূর্তে মনে পড়ছে, হুম, সেটা হচ্ছে ভদ্রমহিলা USA তে থাকেন। হুম, তো Amazon এ জব করতেন। তো গত বছর এসেছিলেন বোধহয়। তো বললেন যে এরকম প্রচন্ড ছাঁটাই হচ্ছে। হুম, তো উনি স্টুডেন্ট ভিসা নিয়ে গেছিলেন হুম, এবং সেই সময় উনি গ্রেড 3 যে পজিশন সেখানে হুম, জব করতেন। এবং উনাকে তখন জানিয়ে দিয়েছে কোম্পানি যে গ্রেড 4 বালা কোনো যদি আপনি পজিশন না পান হুম, তাহলে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। ঠিক আছে? আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। স্টুডেন্ট ভিসা যতদিন আছে ততদিন আপনি থাকতে পারবেন। তারপরে হুম, আপনি আর থাকতে পারবেন না। হুম। উনি হাইমাই করে এসছেন, "আমি কি করব? আমাকে বাঁচান।" আমি তখন ওনাকে আ নীলা সাজেস্ট করি ওনার চার্টে। নীলা একটা খুব ডেঞ্জারাস স্টোন। এটা শনির রত্ন। আচ্ছা, ভীষণ ডেঞ্জারাস। খুব ভালো করে যাচাই-বাচাই না করে নীলা কখনো কাউকে দিতে নেই। আচ্ছা। ঠিক আছে? কারণ হুম, নীলা না এমন একটা ভয়ানক রত্ন, হুম, এটা রাজা-রাজরাদের আমল থেকে এই ব্যাপারটা হতো হুম। আরকি। যে কোনো ফকির রাজা হয়ে যাবে, রাজা ফকির হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি কাজ করে। হুম, ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কাজ করে দেয়। আচ্ছা। তো হুম, সবকিছু দেখে টেখে আমি তাকে নীলাই সাজেস্ট করি। এবং উনি বলছেন, আমি বললাম, "আপনি ট্রাই করছেন জব?" হুম, বলছে, "আমি প্রচুর ট্রাই করছি, আমি কোথাও পাচ্ছি না। সব হুম, জায়গাতে রিজেকশন।" হুম, তো আমি তখন তার চার্ট দেখে তাকে বললাম যে, "আপনি এই সেক্টর গুলোতে ট্রাই করুন।" হুম, ঠিক আছে? হুম, উনি সেই সেক্টর গুলোতে ট্রাই করলেন এবং নীলা অর্ডার করলেন এবং নীলা এলো এবং উনি ধারণ করলেন এবং উনার মানে পরপর হয়ে গেল আরকি হুম, জিনিসগুলো, যে উনার উনি গ্রেড হুম, 4 হুম, কোনো এরকম জব পেয়ে গেলেন। উনি এখন স্থায়ী হয়ে গেলেন। ঠিক আছে? সবকিছুই পরপর হয়ে গেছে হুম, আরকি। তো এইটাই আরকি, যে রত্ন যদি আপনি সঠিক রত্ন পড়েন হুম। তাহলে তার ফল অবশ্য পাবেন। মূল্যাঙ্ক আর ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হচ্ছে গিয়ে আপনার যেটা জন্ম তারিখ। ঠিক আচ্ছা। আছে? যেমন ধরুন আপনার জন্ম তারিখ কত? হুম, তারিখ, জাস্ট তারিখ। ৩। ৩ তো? হুম, তো ৩ আপনার যদি জন্ম তারিখ হয় আপনার মূলাঙ্ক হচ্ছে ৩। আচ্ছা। ঠিক আছে? হুম। তো ১ থেকে ৯ পর্যন্ত কাউন্ট করা হয়। যাদের ২১-২২ জন্ম হ্যাঁ, তারিখ। যাদের ২১ তাদেরও ২ + 1 = ৩, যাদের ২২ আচ্ছা, ২ + ৩ আচ্ছা। = ৪। মানে ২ ডিজিটস থাকলে সেটাকে যোগ হ্যাঁ, করে যোগ করে 1 ডিজিটে আনতে হবে। ১ মানে ১ থেকে ৯ থেকে ৯ এর পর্যন্ত। মধ্যে। হ্যাঁ, ১ হুম। থেকে ৯ পর্যন্ত। সেটাই তার মূলাঙ্ক। সেটাই তার মূলাঙ্ক। আর ভাগ্যাঙ্ক? ভাগ্যাঙ্ক হচ্ছে টোটালটাকে আপনাকে যোগ করতে হবে। আপনার টোটাল যে ডেট অফ আচ্ছা, বার্থ। আচ্ছা। ঠিক আছে? মানে ডেট, মান্থ আর ইয়ার। ইয়ার পুরোটাকে যোগ করে ওই আবার 1 ডিজিটে আনতে হবে। হুম। সেটাই হচ্ছে ভাগ্যাঙ্ক। এই দুটো দিয়ে কিভাবে একটা মানুষের সম্পর্কে জানা সম্ভব? হ্যাঁ, দেখুন, অনেকেই আছেন যারা হয়তো এত অ্যাস্ট্রোলজি তাদের ইচ্ছা নয়, বাট হুম, নিউমেরোলজি তাদের খুবই ইচ্ছা। আচ্ছা। নিউমেরোলজিতে কি হচ্ছে দেখুন, নিউমেরোলজিতে নাম পরিবর্তন করা হয়। হুম, ঠিক আছে? তো সেটা পরে বলছি না হয়। নিউমেরোলজিতে কি হয়, যেটা মূলাঙ্ক আর ভাগাঙ্ক আপনি বললেন, হুম, হুম, সেটা দিয়ে মানুষের ক্রাইটেরিয়া মানে ক্যারেক্টারিস্টিক্স সেটা বোঝানো যায়। যাদের ধরুন মূলাঙ্ক ১, যাদের ১ হুম, তারিখে জন্ম, ১০ তারিখে জন্ম, ১৯ হুম, তারিখে জন্ম, ২৮ তারিখে জন্ম, হুম, তাদের হচ্ছে মূলাঙ্ক ১। হুম। তো মূলাঙ্ক ১ যাদের হয়, তারা হচ্ছে লিডার হয়। আচ্ছা। ঠিক আছে? তারা বর্ন লিডার। তাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল হুম, ভীষণ ভালো, ভীষণ ভালো বিজনেস মাইন্ডেড হয় হুম, এবং তারা খুব স্বাধীনচেতা হয়। হুম, অন্যের তারা পরামর্শ তারা নেবে না। এটা রুল করে সান, হুম, সূর্য। ঠিক আছে? হুম, তো এক্সাম্পল যদি বলেন আমি বলব ইন্দিরা গান্ধী, হুম, ঠিক আছে? মূলাঙ্ক ১। ধীরুভাই আম্বানি, রতন টাটা। এরা সকলে মূলাঙ্ক ১ এর ব্যক্তি এবং তাদের উদাহরণ তো সবাই জানেন যে তারা হুম। কিরকম আর বিশ্বরথী। কোথায়? হুম, কোথায়? হুম, মূলাঙ্ক ২, হুম, যাদের ২ তারিখে জন্ম, ১১ তারিখে জন্ম, ঠিক আছে? ২০ তারিখে জন্ম হুম, বা ২৯ তারিখে জন্ম। তারা মূলাঙ্ক ২। এটা রুল করে মুন। ঠিক আছে? এরা হচ্ছে ভীষণ ইমোশনাল, ভীষণ কেয়ারিং, ভালো কথা বলে। হুম। খুব ভালো কথা বলে আর খুব ভালো লিসেনার হয়। খুব আচ্ছা। নরম মনের হয়। হুম, ঠিক আছে?
এরাও দুনিয়াকে বদলাতে পারে এদের কথার মাধ্যমে মেনলি। হুম, এক্সাম্পল হচ্ছে মহাত্মা গান্ধীজি, ঠিক আছে? হুম, এক্সাম্পল হচ্ছে শাহরুখ খান। হুম, শাহরুখ খান দেখবেন খুব ভালো শোনেন এবং হুম, কথা তো দারুণই বলেন। হুম, হুম, মুলাং ৩, হুম, মুলাং ৩ হচ্ছেন ভীষণ জ্ঞানী, আচ্ছা, ঠিক আছে? না, এদের মেইন অ্যাট্রাকশন যেটা থাকে সেটা হচ্ছে পড়াশুনো, হুম, শিক্ষা, নতুন, নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ। হুম, ভীষণ, ভীষণ, ভীষণ থাকে। যাদের ৩ তারিখে জন্ম, ১২ তারিখে জন্ম, ২১ হুম, তারিখে জন্ম, ৩০ তারিখে জন্ম। উদাহরণ স্বামী বিবেকানন্দ, আচ্ছা, ১২ই জানুয়ারি জন্ম। হুম, হোমি জাহাঙ্গীর ভাবা, হুম, 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 বিক্রম সারাভাই, হুম, এরা সকলে মূলাং ৩ এর এরা হচ্ছে এক্সাম্পল। হুম, ৪ নাম্বার হচ্ছে আচ্ছা মূলাং ৩ কে রুল করে হচ্ছে বৃহস্পতি, জুপিটার। তিনি আচ্ছা। গুরু, ঠিক আছে? গুরু হ্যাঁ, গ্রহ বলা হয়। গুরু গ্রহ। হ্যাঁ, উনি হচ্ছেন গুরু, প্ল্যানেটদের গুরু। মানে সে ভালো থাকলে সব পেয়ে সব, যাবে সব সেই পেয়ে যাবে। হ্যাঁ, রাশির সব মানুষ। পেয়ে যাবে, হ্যাঁ। ৪ হচ্ছে রুল করে রাহু, ঠিক আছে? মূলাং ৪ খুব আনপ্রেডিক্টেবল। কিন্তু মানে কি তার মধ্যে অস্থিরতা আছে প্রচুর? অস্থিরতা আছে। আনপ্রেডিক্টেবল মানে কি আউট অফ দ্য বক্স ভাবতে পারে। আউট অফ দ্য বক্স ভাবে। মানে কোনো একটা প্রবলেমের সলিউশন যেটা হুম, হয়তো অন্য কেউ পারছে না, হুম, তিনি হয়তো এমন একটা কিছু সলিউশন দিয়ে হুম, দিলেন। হুম, হুম, মনে হবে আচ্ছা তাই এভাবেও হতে পারে। এইরকম হুম, হবে আরকি। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? হুম, মূলাং ৪ হুম, রেবেল হয়। কারো কথা শুনবো না। হুম, বিপ্লবী টাইপের একটা হুম, মানে মনোভাব। বিপ্লবী বলব না মানে রেবেল টাইপের হুম, আরকি। এক্সাম্পল হচ্ছে অমিত শাহ, হুম, এক্সাম্পল হচ্ছে বারাক ওবামা। হুম, এরা হচ্ছে গিয়ে ভালো মানে এরা ভালো পলিটিশিয়ানও হতে পারে। হুম, মূলাং ৫, ৫ টাকে বলা হয় সবথেকে ব্যালেন্সিং নাম্বার। কারণ ১ থেকে ৯ এর মধ্যে আপনি দেখুন ৫ টা হচ্ছে মাঝখানে আসছে। মাঝখানে ঠিক, হ্যাঁ, ঠিক, তো ঠিক, ব্যালেন্সিং। ঠিক। ৫ যাদের হয় না মূলাং তারা খুব বুদ্ধিমান হয়। সত্যি কথা ম্যাথসে খুব ভালো হয় হুম, বা হচ্ছে আপনার ভালো ব্যালেন্স করে চলে, বিজনেস মাইন্ডেড খুব ভালো হয়। হুম, এক্সাম্পল হচ্ছে বিরাট কোহলি, হুম, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, হুম, আমির খান এরা সব ৫ এর। হুম, আচ্ছা ৬ যাদের হয়, ৬ হচ্ছে একটু সফিস্টিকেটেড হয়। লাক্সারি এরা বেশি চায়। কারণ নিউমেরোলজিতে ৬ নাম্বারটা ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ ৬ নাম্বার হচ্ছে শুক্রের নাম্বার এবং হুম, এটা হচ্ছে গিয়ে মানিকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা। ওকে? তো ওইজন্য অনেক সময় ৬ নাম্বারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ৫ আর ৬ দুটোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাট দেখতে হবে যে আপনার সেইখানে আ কিভাবে কি আসে লাকি, আনলাকি এরকমও হুম, ব্যাপারগুলো দেখতে হয় হুম, আরকি। তো ৭ নাম্বার হচ্ছে যাদের, তারা হচ্ছে কেতু দ্বারা রুলড। এরা একটু কনফিউশন এ ভুগতে পারে মাঝে, মাঝে। কিন্তু এদের ইনটিউশন পাওয়ার মারাত্মক হয়। সবথেকে ভালো ইনটিউশনিস্ট হয় এরা। হুম, মানে অদূর ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ সব এরা বুঝতে পারে। হুম, এক্সাম্পল হচ্ছে এম.এস ধোনি, হুম, করণ জোহর, সৈফ হুম, আলী খান। হুম, এটা হচ্ছে ৭, এরা ৭ আরকি এদের মূলাঙ্ক। তো এম.এস ধোনির ক্ষেত্রে আপনি দেখুন যে ওনার কিন্তু ইন্টেনশন পাওয়ার খুব ভালো ছিল। মানে যখনই এরকম হতো যে কোনো উইকেট হয়তো আম্পায়ার ডিসিশন নিচ্ছে, হুম, ভুল দিচ্ছে, উনি ডিআরএস এর জন্য বলতেন এবং তখন 90% ক্ষেত্রে সবাই সিওর থাকতো যে ধোনি যখন কল করেছে ফর ডিআরএস হুম, দেন এটা একদম 100% এটা উইকেট হবেই। হুম, ঠিক আছে? তো সবাই খুব ভরসা করতেন ওকে। হুম, তো সেজন্য ইনটিউশন পাওয়ার এদের খুব বেশি হয়। হুম। এরা একটুখানি ডাউন টু আর্থ বেশি হয়। বেশি অত ভোগবিলাসের প্রতি এদের খুব একটা বিশ্বাসী অ্যাট্রাকশন নয়। থাকে না। ঠিক, না, ঠিক। হ্যাঁ। হুম, ৮ নাম্বার হচ্ছে শনি দ্বারা রুল। এদের জীবনে স্ট্রাগল, হার্ডেল। হুম, ঠিক আছে? যাদের ওরকম ৮ তারিখে জন্ম বা ১৭ তারিখে জন্ম, ২৬ তারিখে জন্ম হুম, তাদের ৮ হয়। কিন্তু যদি পরিশ্রম করে কন্টিনিউয়াসলি তাহলে শনি এদেরকে একদম প্রচন্ড উপরে তোলে। কিন্তু তারপর হুম, একটা সময় এসে যখন ধপ করে নামিয়ে দেয়। হুম, তারপরে আবার যখন তোলে আবার দ্বিগুণ তোলে। হুম, ঠিক আছে? হুম, এক্সাম্পল হচ্ছে আপনার সৌরভ গাঙ্গুলী। ওনার হুম, জীবনটাও আপনি দেখলে বুঝতে পারবেন যখন ওনাকে জাতীয় টিম থেকে বের করে দেওয়া হয় হুম, এবং তারপরে উনি কিরকমভাবে কামব্যাকটা করেন আরকি। হুম, বা উদাহরণ হচ্ছে মনমোহন সিং উদাহরণ একজন। হুম, ৯ নাম্বার হচ্ছে রুলড বাই মার্স, মঙ্গলের ভীষণ ডেয়ারিং, ফিয়ারলেস কিন্তু খুব কেয়ারিং, হুম, পরোপকারীও হয়। হুম, এক্সাম্পল হচ্ছে সালমান খান, আচ্ছা। এক্সাম্পল হচ্ছে নেলসন ম্যান্ডেলা। হুম। ঠিক আছে? এগুলো হচ্ছে মূলাং ভাগ্যাং এরকম করে দেখা হয় আরকি। নামের বানান পরিবর্তন করলে কি সত্যিই ইতিবাচক পরিবর্তন আসে জীবনে? হ্যাঁ, অবশ্যই আসে। অবশ্যই আসে। নামের বানানে কিছু একটা নতুন লেটার এড করে দিলে। হুম, আ আমি সাধারণত চেষ্টা করি আমি যে নিউমেরোলজি রিপোর্ট গুলো দিই যে হুম, সেইখানে পদবিটা যাতে চেঞ্জ না হয়। সারনেমটা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট হয়। হুম, ঠিক আছে? তো যেটা সারনেম আছে সেটার বাদে আমি নামটা দেখি যে যদি হুম, চেঞ্জ করলে সেইখানে পজিটিভ হুম, রেজাল্ট যদি আসে, কারো ধরুন হয়তো ৭ আছে, ৮ আছে। আমি দেখলাম তার হয়তো লাকি নাম্বার ৫ বা হুম, তার হচ্ছে যে আমি ৪ টা বানানোর একটা হুম, লসু গ্রিড হয়। হুম, তো সেইখানে ১ থেকে ৯ এর মধ্যে তার হয়তো ৫ কোথাও নেই। হুম, আমাকে ৫ আনতে হবে। আমি তখন ভাবলাম যে ৫ টা আনলে বোধহয় বেটার হবে বা ৬ নেই। ঠিক আছে? যেটা মিসিং নাম্বার হুম, সেইটাকে আনার চেষ্টা করব। কিন্তু দেখতে হবে যে সেটা হচ্ছে লাকি না আনলাকি তার জন্যে সেই নাম্বারটাও দেখতে হবে। তো হুম, অবশ্যই নাম পরিবর্তন বহু লোক নাম পরিবর্তন করেছে। আপনি রিসেন্ট দেখুন প্রসেনজিৎ PROSENJIT লেখেন। প্রসেনজিৎ চ্যাটার্জি। হুম, 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 ঠিক আছে? কিন্তু আগে উনি এটা লিখতেন না। আচ্ছা। আচ্ছা আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও প্রত্যেকের নামের বানান পরিবর্তন আছে।
অক্ষয় কুমার তো নামই পরিবর্তন করে দিয়েছিলেন, তাই না? রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার করে নিলেন। হুম। তো এরকম অবশ্যই নাম তার পরিবর্তন মানে করে কোনো হয়। শিশুর যদি তার নাম রাখা হয় জন্মের হুম, পরে, হুম, হুম। তাহলে অবশ্যই আমার মনে হয় নিউরোলজিস্টের কাছে পরামর্শ নেওয়াটা অবশ্যই। উচিত। আমি আজকে ২ দিন ২ টো রিপোর্ট দিলাম। হুম, এদেরও এই বাচ্চা নতুন জন্মেছে হুম, জুলাই মাসে। তারা নাম রাখবে। আমি ১ম এ দেখলাম যে তার ভাগ্যাঙ্গুলান কি? সে অনুযায়ী তার কি লাকি নাম্বার কি হচ্ছে? হুম, হুম, সে অনুযায়ী তাকে আমি বললাম যে, "আপনি এই লেটার গুলো দিয়ে নাম বাছুন।" সেখান থেকে তারা নাম বাছেন, হুম। সেখানে আমি বানান ঠিক করে দিই। গাড়ির নাম্বার আর মোবাইল নাম্বারও কি একই একই, ব্যাপার? একই, একই জিনিস। আপনি বিশেষ করে যে মোবাইলটা ইউজ করছেন ফর হুম, ইওর ওয়ার্ক পারপাস, হুম, আপনার বিজনেস হোক, কাজ হোক, চাকরি হোক, যাই হুম, হোক, ওখান থেকেই তো সমস্ত কিছু ধরুন আসছে না বাইরের হুম, দুনিয়া থেকে যেকোনো কাজের সুযোগ হোক, তো হুম, অবশ্যই সেখানে নাম্বারটাও দেখতে হবে। যদি মোবাইল নাম্বার কিভাবে দেখা হয় যে ১০ টা ডিজিট হুম, ওটাকে আপনি যোগ করবেন। যোগ করে ওই সিঙ্গল ডিজিটে আনতে হবে। হুম, যদি কেউ বুঝতে না পারে কি করব, হুম, সেক্ষেত্রে পরামর্শ যে আপনি চেষ্টা করুন ৫ আনতে। ঠিক আছে? ৫ হচ্ছে ব্যালেন্সিং নাম্বার, ব্যালেন্সড। সবথেকে ব্যালেন্সিং হুম। নাম্বার। কিছু বুঝতে না পারলে এমন মোবাইল নাম্বার দেবেন যেটার যোগফল হচ্ছে ৫। আপনার জীবনে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি যার ভবিষ্যৎবাণী করেছেন একদম হুবহু মিলে গেছে? হ্যাঁ, এইরকম তো অনেকই ঘটেছে। হ্যাঁ, তার মধ্যে আমি যেটা ইউএস এর কথাটাও এরকম হ্যাঁ, এটা বললাম একটা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এরকম ঘটেছিল যে একজন নার্সের স্টুডেন্ট ছিলেন বোধহয়, নার্সিং এর বোধহয়। হুম, উনার এরকম একটা কিছু পরীক্ষা ছিল এবং উনার পাওয়ার সরকারি কোনো পরীক্ষা বা কিছু একটা জিজ্ঞেস করছিলেন, "আমার কি হবে?" আমি বললাম, "পরীক্ষাটা কবে আছে?" তো হুম, উনি একটা দিন বললেন। সে হুম, দিনটা আমি দেখলাম। হুম, দিনটা উনার জন্য লাকি ছিল। হুম, ঠিক আছে? লাকি ডে, আনলাকি ডে একটা ৩০ দিনের মধ্যে বোঝা যায় হুম, যে কোন দিন আপনার লাকি হবে, কোন দিন আনলাকি হবে। আচ্ছা। ঠিক আছে? এটা কি বদলায়? হ্যাঁ। ধরুন সোম থেকে রবিবার পর্যন্ত তার কোন দিনটা তার লাকি সেটা হয়তো পরের সপ্তাহে আবার অবশ্যই, বদলে এরকম বদলে অবশ্যই, যায়, তাই তো? অবশ্যই, অবশ্যই। এটা হয়। হুম, তো আমি দেখলাম সেই দিনটা হচ্ছে তার জন্য লাকি ছিল। আমি বললাম, "আমার প্রিপারেশন কেমন?" না, হুম, প্রিপারেশন ভালো। প্রিপারেশন যদি ভালো না হতো সেখানে আমিও কিছু গ্যারান্টি দিতে হ্যাঁ, পারতাম না। বলছে, হ্যাঁ, "না, প্রিপারেশন ভালো আছে।" আমি বললাম, "গো ফর ইট। হ্যাঁ, ওভার কনফিডেন্ট হবেন না, আপনার হ্যাঁ, ভালো যাবে।" এবং হ্যাঁ, উনি চাকরিটা মানে পরীক্ষা ভালো দিয়েছিলেন, কিন্তু চাকরি পাচ্ছিলেন না। হুম, ঠিক আছে? আমাকে ফোন করছেন, "আমি পাচ্ছি না ম্যাডাম, আপনি তো বললেন হয়ে যাবে।" আমি হুম, বললাম, "একটু অপেক্ষা করুন। আপনার মেষ রাশি ৭:৩০ শুরু হয়েছে, একটু অপেক্ষা করুন। ডিলে হবে।" হুম, ঠিক আছে? শনি ডিলে করায় হুম, কিন্তু ফল দেয়। আপনি ফল দেয়। চেষ্টা করলে ফল দেবে। তারপর ওনার হয়ে গেছিল। অবশ্যই হুম, হয়ে গেছিল। তারপরে আরেকটা এরকম একটা ব্যাড নিউজ ছিল। আ বাচ্চা ছেলে একটা ছিল। বাচ্চা ছেলে নয়। ছেলেটা বড় অনেক। বাট তার মা আরকি তার দিদা খুব অসুস্থ ছিলেন। তো আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে, "আমার মা কি ভালো হবে, ভালো হবে, হুম, ভালো হবে?" বাট আমি দেখতে পাচ্ছিলাম যে না, একটা তো ডেথ আছে ওই বাড়িতে। কারণ ৭:৩০ চলছিল বাচ্চাটার। হুম, তো আমি বললাম। তো বলল, "একটা তো ডেথ হয়ে গেছে অলরেডি। আমার তো বাবা মারা গেছেন।" উনার মা আরকি বলছিলেন। তো কিন্তু আমার মাও খুব অসুস্থ, কি হবে? এবার কাউকে মুখের উপর কি করে বলে দিই বলুন তো যে, না আপনার মায়ের কোনো আশা আমি দেখছি না। এটা হুম, কিরকম একটা লাগে? হুম, তো আমি বললাম যে, "দেখুন আপনি তো চেষ্টা করছেন, আপনি যতটা চেষ্টা করছেন করুন আর বেশি কত আর আশা করবেন?" আর বিসাইডস আমি দেখতে পাচ্ছিলাম যে সেই মহিলা তার মাকেই সবথেকে বেশি ভালোবাসে। ওটাও চার্ট দেখলে বোঝা যায় যে একজন মানুষ কাকে সবথেকে বেশি আচ্ছা, ভালোবাসে, কার আচ্ছা, ব্যাপারে সবথেকে বেশি ইমোশনাল। আচ্ছা, ঠিক আছে? তো সেইটা আমি এবার কি করে আমি বলব? হ্যাঁ, তারপর তার হাসব্যান্ড একদিন ফোন করেছে, আমাকে হুম, জিজ্ঞেস করেছে। আমি বললাম, "দেখুন আশা ছেড়ে দিন। হুম, হুম, আমি আর কোনো আশা দেখছি না।" হুম। এবং তার পরের দিনেই উনার আরকি ডেথ হয়ে হ্যাঁ। গেছিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে নাম্বারের কথা বললাম, নাম্বার বা নামের বানান পরিবর্তনের ক্ষেত্রে মানুষের জীবনে সত্যিই পরিবর্তন আসে। হুম, হুম। তো কোনো কোম্পানির লোগো পরিবর্তনের ক্ষেত্রেও কি এটা হয়? হ্যাঁ, অনেক কোম্পানি এরকম। দেখুন পেপসি কিন্তু প্রায়ই চেঞ্জ করে চেঞ্জ ওদের। করে। হ্যাঁ, হুম, ওদের যে লেখার যে স্টাইল হুম। সেটা কিন্তু প্রায় চেঞ্জ করে। একটা খুব ভালো উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে ট্রপিক্যানা জুস। আচ্ছা, ওরা আগে একটা লোগো ইউজ করত। হুম, ঠিক আছে? তারপর মাঝখানে ওরা চেঞ্জ করে দেয় এবং ওদের ব্যবসা একদম নেমে যায়। ঠিক আচ্ছা, আছে? তারপর ওরা আবার নিজেদের পুরনো লোগোতে ফিরে আসে এবং হুম, আবার হুম, টপে এসে যায়। হুম, তো এইরকম হয় অনেক। আপনার Starbucks ওরা আগে কফি লিখতো। কফিটা চেঞ্জ করে দিয়ে শুধু Starbucks লেখে এখন। হুম, তো এরকম অনেকেই কোম্পানি আছে যারা এরকম অবশ্যই পরিবর্তন করে এবং হুম। পরিবর্তন করে পজিটিভ রেজাল্ট পায় তাই পরিবর্তন করে। আচ্ছা, বাড়ির দরজায় যে ঘোড়ার নাল লাগানো হয় বা দোকানের সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা হয়, মানে এগুলো কি ইতিবাচক পরিবর্তন আনে নাকি শুধুই কুসংস্কার? একজন জ্যোতিষী হিসেবে আমি এটা বলব যে এইটা মানুষের বিশ্বাস। ঠিক হুম, আছে? বিশেষ করে যে ঘোড়ার নাল লাগানো এটা হুম, কিন্তু ওয়েস্টার্ন কালচারে বেশি দেখা যায়। ওকে? হুম, এগুলো বেশি আপনি পড়ে থাকবেন কোনো গল্প উপন্যাস হোক বা হুম, যেখানে ওয়েস্টার্ন যেগুলো হয়, সেইখানে এগুলো বেশি দেখা যায়। ঘোড়ার নালকে হয় ইউ আকৃতির ঘোড়ার নাল হুম, হয় তো, তো হুম, ওটাকে হয় সোজা করে লাগানো হয়। তখন বলা হয় যে সুখ সমৃদ্ধি যা কিছু ওর ভেতর সঞ্চিত আছে, হুম, তো বাড়ির মধ্যেই আছে। আর অনেক সময় উল্টো করে লাগানো হয়। তখন এটা তাদের বলা হয় আরকি যে ওখান থেকে সমস্ত সুখ সমৃদ্ধি আরকি তাদের উপর যেন বৃষ্টির মতো ঝরে, ঝরে পড়ছে। আচ্ছা, ঠিক আছে? তো এইটা বিশ্বাস। ওকে? আর লেবু লঙ্কার যে ব্যাপারটা সেটাও হচ্ছে আমাদের এতে আছে অনেক। আমাদের কালচারে আছে এইটা। এইটা যদি বলেন যে নজর লাগার ব্যাপার, হুম, তাহলে এইটা ব্যাপারটা চলে যাচ্ছে তন্ত্রের দিকে। হুম, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিক্যালি এইরকম
মানুষের বিশ্বাস, ব্যাস বিশ্বাস। সেটাকে আমি কিছু বলতে পারব না। কিন্তু একটা জিনিস আমি বলব যেটা, সেটা হচ্ছে অনেকে গাড়িতে ঠাকুরের মূর্তি রাখেন। হুম, ঠিক আছে? বজরংবলী ঝুলতে, ঝুলতে যাচ্ছেন। হুম, এগুলো করা উচিত নয়। ঠিক আছে? ঠাকুরের স্থান বাড়িতে বা হচ্ছে মন্দিরে। মানে মন্দির হচ্ছে সে যেটা এমনি মন্দির হোক, সেই দেবস্থান, হুম, বা আপনার বাড়িতে যেখানে হুম, আপনার পূজাঘর, যেটা হুম, সিংহাসন সেইখানে। গাড়িতে ঠাকুর রাখা উচিত নয়। আচ্ছা। জ্যোতিষশাস্ত্রে এমন কি কোনো রেমেডি আছে যার মাধ্যমে স্বামী বা স্ত্রীর পরকীয়া রোধ করা যায়? দেখুন, প্রথমত চার্ট দেখলেই বোঝা যাবে। ঠিক আছে? তো আচ্ছা, সে পরকীয়ায় লিপ্ত হবে নাকি এটা চার্ট অবশ্যই, দেখে বোঝা যাবে? অবশ্যই 100%, তাহলে চার্ট 100%। দেখলে চার্ট তো একদম খোলা চিঠি যাকে বলে। একদমই বলতে পারেন সেইটা। যেরকম আপনি একজন ডাক্তারের কাছে কিছু লুকোতে পারবেন না। হুম, ঠিক আছে? জ্যোতিষের কাছেও লুকানো সম্ভব নয়। জ্যোতিষীর কাছেও আপনি কিছু লুকাতে পারবেন না। হুম, আপনি যদি নিজের সঠিক সমস্ত ডেটাগুলো হুম, দিয়ে দেন, তাহলে খোলা চিঠি। ঠিকই হুম, বললেন। কোনো কিছুই আপনি হয়তো ডিনাই করতে পারেন হুম, যে, "না, আমি স্বীকার করব না।" সেটা আপনার ব্যাপার। কিন্তু জ্যোতিষী জানে যে আপনি মিথ্যে বলছেন। হুম, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বিয়ের আগেও আপনি সতর্ক হয়ে যেতে পারেন। হুম, ঠিক আছে? যে এই লোককে আমি বিয়েই করব না। এর তো এরকম যোগ আছে। হুম, এটা একটা হতে পারে। আর হচ্ছে আ দেখুন, এক্সট্রা ম্যারিটাল যেগুলো করায় সেগুলো হচ্ছে মেইনলি শুক্র। আচ্ছা, শুক্রের কিছু আচ্ছা। পজিশনে এই এক্সট্রা ম্যারিটাল গুলো হয়। বিশেষ করে যদি শুক্র কারো সঙ্গে কনজাংশন এ থাকে, শুক্র যদি হুম, দুর্বল হয়ে যায়, শুক্র মার্কিউরির সাথে কনজাংশন এ থাকলে, মার্সের সাথে কনজাংশন এ থাকলে, হুম, এগুলো রাহুর সাথে কনজাংশন এ থাকলে, মানে হুম, একই সাথে থাকলে একটা হুম, ডিগ্রির মধ্যে, একটা স্পেসিফিক ডিগ্রির মধ্যে থাকতে হবে। সেরকম ডিগ্রির মধ্যে থাকলে তাদের ডিফারেন্সটা তখন এই সমস্যাগুলো আসে। হুম, ফার্স্ট অফ অল আপনাকে নিজেকে শোধরাতে হবে। ঠিক হুম, আছে? আপনি কাউকে কোনো কিছু করে এগুলো আটকানো যায় না। ওকে? আপনি তন্ত্র-মন্ত্র করে, কালা জাদু করে হয় কিনা সেটা তান্ত্রিক বলতে পারবেন। আমি হুম, অ্যাস্ট্রোলজার হিসেবে সেটা আমি হুম, বলতে পারব না। কারণ আমি তান্ত্রিক নই। কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। কিছুদিন আগেও একজন ভদ্রলোক ছিলেন, যাকে আমি বললাম যে, "আপনার তো এটা আছে?" তো উনি বললেন যে, "হ্যাঁ, আছে। আমি কি করব? আমি বেরিয়ে আসতে চাইলাম, বেরিয়ে আসতে পারছি না। হুম, আমাকে কিছু বলুন যাতে আমি বেরিয়ে আসতে পারি।" আমি বললাম, "আপনি এটাই মনে করুন যে মা লক্ষ্মী আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, রুষ্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে? হুম, আপনার যে এত কিছু আছে, কিচ্ছু আর পাবেন না।" হুম, কারণ নিজের জীবনসঙ্গীকে ধোঁকা দেওয়া, হুম, চিট করা, শুক্র খারাপ হয়ে যায়। আর হুম, শুক্র খারাপ হয়ে যাওয়া মানে এই যা কিছু আপনার লাক্সারি কমফোর্ট, হুম। টাকা-পয়সা সবকিছু চলে যাবে একদিন। কিছুই পাবেন না। যারা জ্যোতিষের সাহায্য নিতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, যারা নিতে চান আমি বলব যে এমন কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, যিনি আপনাকে ভয় দেখান। কারণ জ্যোতিষশাস্ত্র ভয় দেখায় না, ভয় পাওয়ায় না। জ্যোতিষীর কাজ হচ্ছে আপনি কোনো সমস্যার মধ্যে থাকলে আপনি সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবেন তার পথ দেখানো। অনেকেই আছেন, সত্যি বলছি, অনেক জ্যোতিষী আছেন নিজেদের হয়তো পাথর বিক্রি, তাবিজ কবজ এ সমস্ত বিক্রির জন্যে ভুলভাল মানে বলতে থাকেন, প্রচুর ভয় দেখান যে এটা করতেই হবে, ওটা করতে হবে, না হলে সমূহ বিপদ। এরকম নয়। আপনি সাধারণ কোনো জীবন ধারণের কিছু পরিবর্তন করেও কিন্তু অনেক লাভ পেতে পারেন। সবসময় যে আপনাকে রত্ন ধারণ করতেই হবে এরকম কিন্তু নয়। তো এই ব্যাপারগুলোতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে আপনি কার কাছে যাচ্ছেন। হুম। এটাই। যারা জ্যোতিষ বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? যারা জ্যোতিষ বিশ্বাস করেন না, তারা আমার মতো জ্যোতিষীর কথা শুনবেন কেন? কিন্তু তাও যারা জ্যোতিষে বিশ্বাস করেন না বা করেন, সবার জন্য আমি এটাই বলব যে সবই তো কর্মফলের উপর নির্ভর করছে। হুম, তো মানুষ হিসেবে আমাদের এটাই দেখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমরা একজন ভালো মানুষ হই। হুম, সৎ হই, নির্ভীক হই, অন্যের সাথে আপোস করব না বা হুম। ভালো মানুষ হব, অন্যের উপকার করব। তাহলেই সবাই মনে রাখবে আমাদেরকে। জীবনে সফল হতে আপনার কি পরামর্শ থাকবে দর্শকদের উদ্দেশ্যে? এইটার কথা আমি একটু আগেও বলেছিলাম। আবার আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের যে প্ল্যানেট গুলো আছে, প্রত্যেকটা প্ল্যানেটই আমাদের যে ব্যক্তিগত জীবন, সেখানে কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করে। হুম, ঠিক আছে? এবং এই প্ল্যানেট গুলো প্রত্যেকটাই আমাদের সেলফ যে আমরা আছি আরকি, আমাদের কিছু না কিছু রিপ্রেজেন্ট করে। হুম, ওকে? যেমন ধরুন সূর্য রিপ্রেজেন্ট করে আমাদের আত্মবিশ্বাসকে। হুম, সূর্য স্ট্রং না হলে আমরা আত্মবিশ্বাস পাবো না কোনো হুম, কাজের জন্যে। হুম, তো সেই জন্যে সূর্য স্ট্রং করতে রোজকার জীবনে, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে বাবাকে সম্মান করুন, বাবাকে ভালোবাসুন। চন্দ্র হুম, রিপ্রেজেন্ট করে মাকে, বা চন্দ্র খারাপ হলে টাকা-পয়সার খুব সমস্যা হয়। হুম, মানি ফ্লো খুব ডিস্টার্বেন্স হয়ে যায়। তো সেজন্য মাকে ভালো রাখুন, মাকে খুশি রাখুন। ঠিক আছে? মঙ্গল, মঙ্গল হচ্ছে এনার্জি। হুম, আমরা যদি এনার্জি নাই পাবো, তাহলে কাজ করব কি করে?
সেজন্য মঙ্গলটাকেও ভালো রাখা জরুরি। দাদা-দিদির সাথে ভালো সম্পর্ক রাখুন, ভালো বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। হুম, বুধ আসছে তারপরে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্স, কমিউনিকেশন। বুধ খারাপ হয়ে গেলে বুদ্ধিমত্তা হারিয়ে যাবে বা কমিউনিকেশনে খুব প্রবলেম হবে। এক্সপ্রেস করতে পারবো না নিজেদেরকে। হুম, সেক্ষেত্রে বুধ রিপ্রেজেন্ট করে আপনার কন্যা সন্তানকে, ছোট বোনকে বা কোনো ছোট বাচ্চা মেয়েদেরকে আর পাখিকে। হুম, খাঁচায় পাখি পুষবেন না। হুম, ঠিক আছে? খুব খারাপ হয়ে যায় বুধ। হুম, খাঁচার মধ্যে পাখিকে বন্দি হুম, করে রাখাটা। অনেকে পাখি পোষেন, হুম, খুব খারাপ জিনিস। এটা আপনার বাড়ির যে ছোট বাচ্চা মেয়ে থাকে তার হুম, উপর খুব খারাপ ইফেক্ট ফেলে। হুম, বৃহস্পতি স্ট্রং না হলে কিন্তু কোনো কিছুই আশীর্বাদ আমরা পাবো না। হুম, যেকোনো কিছু, সেটা আপনার ধন সম্পদ হোক, সন্তান হোক, হুম, পড়াশুনো হোক, সাফল্য হোক, টাকা, চাকরি-বাকরি, ব্যবসা, এনিথিং। বৃহস্পতি ভালো রাখার জন্যে আপনার গুরুকে সম্মান করুন, টিচারকে সম্মান করুন। অনেক স্টুডেন্ট আছে আজকাল যারা টিচারদেরকে একদমই সম্মান করে না। হুম, এটা করা যাবে না। শুক্র রিপ্রেজেন্ট করে লাইফ পার্টনারকে। হুম, আর শুক্র লাক্সারি, কমফোর্ট, টাকা-পয়সা দেয়। তাই জীবনসঙ্গীকে চিট তো কখনোই করবেন না। হুম, ভালোবাসুন, তাকে সম্মান করুন। হুম, তাহলেই আপনার শুক্র ভালো থাকবে। মা হুম, লক্ষ্মী হচ্ছে শুক্রের একজন প্রতিরূপ। হুম, ঠিক আছে? লক্ষ্মীর আরাধনা করে হুম, থাকি। তো কিন্তু যে ঘরের লক্ষ্মী, তাকে সম্মান করুন। হুম, তাহলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। শনি হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক। হুম, ঠিক আছে? তো শনি রিপ্রেজেন্ট করে যারা আপনার থেকে লোয়ার স্ট্যান্ডার্ড এর মানুষ। ধরুন হুম, আপনার বাড়িতে যদি কোনো হাউস হেল্প কাজের লোক হুম, থাকে, বা ধরুন টোটোওয়ালা, রিক্শাওয়ালা, হুম, ঠিক আছে? বা কোনো ভিখিরি, হুম, ঠিক আছে? এদের সাথে ভালো ব্যবহার করুন। হুম, তুই-তোকারি না করে হুম, ভদ্রভাবে সম্মান দিয়ে তাদের সাথে কথা বলুন বা ভালো ব্যবহার করুন। হুম, তাহলে শনি ভালো থাকে। হুম, নাহলে শনি এটা কিন্তু খুব দেখে হুম, যে আপনি পরিশ্রমটা যেরকম করছেন তার হুম, সাথে হচ্ছে যে আপনি ওদের সাথে কিরকম ব্যবহার করছেন, হুম, এটা কিন্তু শনি খুব দেখে। হুম, এইভাবেই আপনার রোজকার জীবনে আপনি ছোট পরিবর্তনগুলো যদি করতে পারেন, হুম, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক স্মুথ হয়ে গেছে আগের থেকে। হুম, আপনি অনেক একজন বেটার yourself তৈরি হুম। হয়ে যাবেন। আপনার সবচেয়ে পছন্দের গ্রহ কোনটি এবং কেন? আমার পছন্দের গ্রহ যদি হুম, বলেন, আমার ফেভারিট গ্রহ হচ্ছে রাহু। কেন? ঠিক আছে? রাহু তো ভীষণ আনপ্রেডিক্টেবল। ওই জন্যই পছন্দ। রাহু আনপ্রেডিক্টেবল, রাহু হচ্ছে আউট অফ দ্য বক্স ভাবতে পারে, রাহু হচ্ছে হুম, রেবেল। হ্যাঁ? আর অ্যাকচুয়ালি আমার নিজের রাহুটা খুব ভালো। আমি সেইজন্য হুম, রাহুটাকে আমি একটু বেশি প্যাম্পার করি আমার হুম, রাহুকে। একজন অ্যাস্ট্রোলজারের জন্য ৩ টে প্ল্যানেট খুব জরুরি হয়। একটা হচ্ছে মানে এই ৩ টের মধ্যে যেকোনো একটাকে তার খুব ভালো হতে হবে। হুম, একটা হচ্ছে হয় জুপিটার, বৃহস্পতি বা হুম, মার্কিউরি, বুধ, হুম, বা হচ্ছে রাহু। ঠিক হুম, আছে? এই ৩ টের মধ্যে কোনো একটাকে স্ট্রং হতে হবে। হুম, না হলে অ্যাস্ট্রোলজার হতে গেলে মুশকিল। কারণ জুপিটার হচ্ছে কনসালটেন্সি বা কনসালটেশনকে রিপ্রেজেন্ট করে। বুধ হচ্ছে রিপ্রেজেন্ট করে আপনার কমিউনিকেশন। ঠিক হুম, আছে? আর রাহু হচ্ছে দুটো বা সবকিছুকে রিপ্রেজেন্ট করে রাহু। হুম, রাহু হচ্ছে ম্যানিফেস্টেশন এর হুম, প্ল্যানেট। ওকে? তো 11th রাশি বা 11th হাউসে যারা ম্যানিফেস্ট করে, যা কিছু ম্যানিফেস্ট করে হুম, তাদের সেসব কিছু সত্যি হয়। হুম, কিন্তু তার জন্য অবশ্যই তাদেরকে সে পরিশ্রম করতে হয়। হুম, বারবার এই কথাটা আমি বলছি। হুম, আর 10th হাউসে রাহু খুব ভালো। আমার নিজের 10th হাউসে রাহু। 10th হাউসে যাদের রাহু হয় তাদের একটা আপনি আশেপাশে খেয়াল করলে দেখবেন যে খুব কম বয়সে চুল পেকে যায়। আচ্ছা। ঠিক আছে? হুম, আ ২০-২৫ বছর বয়সে দেখবেন চুল সাদা হতে শুরু করে। তাদের হচ্ছে 10th হাউসে রাহু। কিন্তু 10th হাউসে রাহু খুব ভালো। ওকে? হুম, তো সেজন্য আমার এটা যেহেতু আমার এমনি আমার পার্সোনাল চার্টে যেহেতু ভালো পজিশনে আছে, হুম, তাই আমার ফেভারিট গ্রহ হচ্ছে রাহু। হুম, এরকম কিছু নয়। আর যদি বলেন যে ইম্পোর্টেন্ট গ্রহ কি হতে পারে হুম, আর কেন হতে পারে? তো দেখুন, ইম্পোর্টেন্স সবারই সমান থাকা উচিত। কারণ আপনার যখন আপনি একটা হিউম্যান বডিকে আপনি কল্পনা করছেন, হুম, তাদের প্রত্যেকটা অর্গানের আলাদা কাজ। তাই তো? এবং একটা অর্গান যদি কাজ না করে তখন তার কাজটা তো অন্য কেউ করতে পারছে হুম, না। হুম, এবারে আপনি হয়তো বলবেন, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি বা কাউকে জিজ্ঞেস করি যে আপনার মতে হিউম্যান বডিতে সবথেকে ইম্পোর্টেন্ট অর্গান কি? কেউ হয়তো বলল ব্রেন। হুম, ঠিক আছে? কিন্তু আমি বলব, ধরুন ব্রেন সিগন্যাল দিল, লোকটা চোখে অন্ধ। হুম, লাভ কি? হুম, তাই না? ঠিক। ঠিক তো? তো সেই রকম। এবারে দেখুন, অ্যাস্ট্রোলজিতে ৯ টা প্ল্যানেট তো টোটাল আছে। এর মধ্যে শনি, রাহু, কেতু, মঙ্গল, সূর্য। এই ৫ টা হচ্ছে ক্রুয়েল প্ল্যানেট। প্যাদাইশি বদমাশ এরা। হুম, এরা যেইখানেই থাকুক, যত ভালো চার্টই হোক, হুম, এরা ধুম মাচাবেই। কখনো না কখনো সেই মানুষকে তো ট্রাবল দেবেই। হুম, ঠিক আছে? রাহু যতই ভালো হোক আমার চার্টে, হুম। রাহু আমাকে কম ভোগায়নি। কিন্তু আমি এখন সেটাকে প্যাসিফাই করে নিয়েছি। মানে কারণ পরীক্ষা নেয়, তাই তো? হ্যাঁ, ভোগানো মানে অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়ার তাই ব্যাপারটা। বলুন, পরীক্ষাই নেয়, অবশ্যই হুম, পরীক্ষা নেয়। কঠিন সিচুয়েশন এ ফেলে হুম, তাকে। হুম। যে দেখে যে লোকটা আদৌ যোগ্য কতটা কিনা? যোগ্য কিনা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
তো সেই জন্য দেখুন এই ৫টা প্ল্যানেট তো সবসময় বদমাশি করবেই। হুম। এবার আপনাকে কাজ করে, করে তাদেরকে ঠিক রাখতে হবে, শান্ত রাখতে হবে। এবার কাজ মানে কি কার্মিক যে ধরুন হুম, আছে আরকি হুম, প্যাসিফাই করার জন্য করুন, রেমেডি করা, মন্ত্র করা, হুম, কাজ করা এগুলো দিয়ে আপনি ঠিক রাখতে হুম, পারবেন। হুম, কিন্তু যেগুলো ভালো গ্রহ হুম, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ এই ৪ টে হচ্ছে একদম সৌম্য প্ল্যানেট বলা হয় হুম, আরকি, শান্তশিষ্ট এবং এরা হচ্ছে দেয়, ভালো দেয়, এরা খারাপ করে না। হুম, এগুলো যদি খারাপ হয়ে যায়, তখন খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে? হুম, somehow এগুলো খারাপ হয়ে গেল। কোনো খারাপ প্ল্যানেটের সংস্পর্শে এসে, তাদের দৃষ্টির মধ্যে হুম, এসে, ঠিক আছে? বা তাদের রাশিতে এসে কোনো না কোনোভাবে afflicted হয়ে যায়, হুম, খারাপ হয়ে যায়। হুম, তখন খুব সমস্যা হয়ে হুম, যেতে পারে মানুষের জীবনে। হুম। আচ্ছা ২০২৭ কোন গ্রহের? ওকে, নেক্সট ইয়ার যদি বলেন, তো চন্দ্র অনেকটা রুল করবে। চন্দ্র। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কোন, কোন রাশিকে সতর্ক থাকা কথা আপনি বলবেন? আ আর যদি কোন, বলেন কোন রাশির ভালো ভালো যাবে? হবে তো অবশ্যই কর্কট রাশির ভালো যাবে। হুম, কারণ কর্কট রাশির ভালো যাবে, তুলা রাশির ভালো যাবে। আর হচ্ছে আপনার কুম্ভ রাশির তো ভালো ফেজ শুরু হয়েই গেছে অবশ্যই। কুম্ভ রাশির খুব ভালো যাবে। কারণ কুম্ভ রাশির ৭.৫ শেষ হচ্ছে। ৭.৫ শেষ হয়ে যাওয়া মানে তাদের একদম মানে এই যে ৭.৫ বছর ওরা যা স্ট্রাগল এর ভেতর দিয়ে গেছে হুম, বা যাচ্ছে আরকি, পুরোটা ঠিক হয়ে যায় হুম, এবং দুর্দান্ত রেজাল্ট পায়। হুম, মানে শনি একদম মানে ঢেলে দেয় আরকি। এত হুম, দিয়ে দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মকর রাশি। কারণ ওদের ৭.৫ এর লাস্ট ফেজটা শুরু হয়ে যাবে। তো লাস্ট ফেজ থেকে বেসিক্যালি ভালো ফেজ শুরু হয়ে যায়। হুম, শনি ১ম ৫ টা বছর খুব কষ্ট দেয়, পরের ২.৫ টা বছর খুব ভালো দেয়। হুম, তারপরের ২.৫ বছরও খুব ভালো দেয়। এই কারণে বলছি, কারণ যেহেতু আপনার চন্দ্র রুল করবে হুম, এবং কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্র। তো সেই জন্যে কর্কট রাশির ভালো যাবে। হুম, বৃহস্পতির যে ট্রানজিট যাচ্ছে, শনির যে ট্রানজিট যাচ্ছে, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে কর্কট রাশি ভালো যাবে। তুলা রাশিরও ভালো যাবে। হুম, ঠিক আছে? তুলা রাশিরও যে ট্রানজিট গুলো আছে সেখানে এগুলো ভালো যাবে। মোটামুটি যারা নিউমারোলজিক্যালি ধরুন যাদের ২ মূলাঙ্ক, হুম, তাদের খুব ভালো যাবে। এই বছরটা যেমন ২০২৬ টা যেমন যাচ্ছে সূর্যের, সূর্যের বছর। সূর্যের এই যুদ্ধ বিগ্রহ হুম, সবকিছু এত হুম। চলছে, এগুলো ২০২৭ এ কি এগুলো কমবে? একটু কমতে পারে। কিন্তু আ অনেকটা টালমাটাল অবস্থা আসবে আর্থিক ক্ষেত্রে। হুম, ঠিক আছে? যেহেতু চন্দ্রের রাশি এবং চন্দ্র যেহেতু আপনার আম টাকা-পয়সার যে হুম, মুভমেন্ট বা মোশন বা যেটা হুম। ক্যাশ ফ্লো এটাকে দেখায়। তো সেই জন্যে আর্থিক অনেক সমস্যা আসতে পারে। আর কোন, কোন লগ্নের মানুষের আ ভালো হবে বা খারাপ হবে এরকম? আ কারণ আপনি লগ্ন আর রাশি দুটো বললেন তো সম্পূর্ণই আলাদা একটা হ্যাঁ, ব্যাপার। অবশ্যই আলাদা। হ্যাঁ, হুম, আলাদা। লগ্ন যদি বলেন তো হ্যাঁ, কর্কট লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন এদের ভালো যাবে। হুম, বাকিদের একটুখানি সাবধান থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ, হুম। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অ্যাস্ট্রো ডক্টর ঋতুশ্রী। আমরা রাশিফল, জ্যোতিষশাস্ত্র, ভাগ্য এবং জীবনের বিভিন্ন রকম রহস্য সম্পর্কে আজ অনেক কিছু জানলাম। আপনারা যদি আপনাদের জীবন সম্পর্কিত বিভিন্ন খবরাখবর জানতে চান বা রাশি সম্পর্কিত যদি বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা নিতে চান, অবশ্যই পরামর্শ নিতে হলে যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রো ডক্টর ঋতুশ্রীর সঙ্গে। আজকের অডিও আলাপন এ পর্যন্ত। যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।